হ্যালো, বল। দোস্ত শোন, কিছুদিন পর আমার খালাতো বোনের বিয়ে। আরমান যাচ্ছে, তুইও চল। না, তোরা যা। চল না প্লিজ। আর এমনিও আমরা ঢাকায় যে কলেজে অ্যাডমিশন নেব, সেটা আমার খালার বাড়ি থেকে কাছে, তো একেবারে সেই কাজটা সেরে নেব। ও আচ্ছা, কখন যাবি? পরশু। কাল আমরা 3-4 শপিং করে পরশু যাব। ওকে, যাব। লাভ ইউ ভাই, রাখি। আমি প্রিন্স, এবার অনার্স দ্বিতীয় বর্ষে। বাবা মায়ের একমাত্র ছেলে। আব্বু আম্মু থাকে দুবাই। আমি চট্টগ্রামে পড়াশোনা করি, তবে এবার চিন্তা করছিলাম যে ঢাকায় পড়ব, তাই সেখানে অ্যাডমিশন নিচ্ছি। এছাড়াও ঢাকা যাওয়ার মূল উদ্দেশ্য আরেকটা, আর সুজয়ের বোনের বিয়ে। তারপরের দিন আমি সুজয় আর আরমান শপিং করে বাসে ফিরলাম। কাপড় চোপড় গুছিয়ে নিলাম বিকালের দিকে, কারণ আজকেই চট্টগ্রামে আমার শেষ দিন। তবে চট্টগ্রামের প্রত্যেকটা মানুষ মনে রাখবে এই প্রিন্সকে। এর পরের দিন সকালে আমরা রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। পৌঁছেই সুজয়ের খালার বাড়ি উঠলাম। বিয়ে বাড়ি বলে কথা, তাই বাড়ি ঘর মানুষে ভর্তি। তবে আমরা নিজেদের রুমে চলে গেলাম, সবার সাথে কৌশল বিনিময় করে। বলতে বলতে বিয়ে শেষ হলো। বেশ মজা করলাম বিয়েতে, অনেক ভালোই লাগলো। তারপর কলেজে অ্যাডমিশন নিয়ে এর পরের দিন কলেজে গেলাম। প্রথম দিন এক নতুন কলেজ, তাই খুব ভদ্রভাবে গেলাম। যাওয়ার সময় দেখলাম 8টি কালো গাড়ি যাচ্ছে, যার জন্য একটা অ্যাম্বুলেন্স রোগী নিয়ে আটকা পড়ে আছে। একজনকে জিজ্ঞেস করায়, সে বলে এগুলো নাকি মাফিয়ার গাড়ি, কেউ কিছু করার ক্ষমতা নাই। আমি তো পুরো অবাক, শালা এইটুকু একটা গ্যাংস্টারের কি তেজ, কি দাপট। আমি কিছু না বলে কলেজে চলে এলাম। গেট দিয়ে আমরা 3জন ঢুকতে দেখলাম কালো কোট পরে কিছু ছেলে 2জন ছেলেকে অনেক মারছে, আর পাশে থেকে একটা মেয়ে কিলকিল করে হাসছে। মেজাজটা পুরাই বিগড়ে গেল, তাই গেলাম তাদের কাছে। এই এই আপনারা এদের এমন ভাবে মারছেন কেন? তারা মারা থামিয়ে আমাকে জিজ্ঞেস করে। ওই তুই কে রে হারামজাদা, যা এখান থেকে, জিন্দা লাশ বানিয়ে ফেলবো। ওই এত সহজ নাকি? এবার এই মেয়েটা বলে উঠল। আই কুত্তার বাচ্চা, তুই কে রে? আমি এই কলেজে নতুন, আপনারা এভাবে মারতেছেন কেন? তোকে বলতে হবে সর। মুখের ভাষা ঠিক করুন। কি? ওই ওকে এমন ভাবে মারবি যেন দাঁড়াতে না পারে। আর সাথে সাথে তারা আমাকে কলার টেনে নিয়ে আসে আর মাটিতে ফেলে মারতে শুরু করে। অনেক মারে আমায়। শেষে সবগুলো চলে যায় আর মেয়েটা বলে যায়, তোর কপাল ভালো, তোকে মেরে ফেলি নাই। আমি মাটি থেকে সোজা উঠে দাঁড়াই, কিন্তু কিছুই বলি না। সবাই অবাক হয়ে যায়, কারণ যেভাবে মেরেছে উঠে দাঁড়ানো কোনো প্রশ্নই আসে না। সবাই দাঁড়িয়ে আছে মাঠে আর দেখছিল কাণ্ডগুলো। আমার বন্ধু আসে। সরি ভাই, মাফ করে দে প্লিজ। আরে ভাবতে, শালা তুই কেন আমাদের কথা দেওয়ালি মারামারি না করতে? তা না হলে সবগুলোর লাশে পরিণত করতাম। বাদ দে না, চল ক্লাসে। মাঠের সবাই তাকিয়েছিল আমার দিকে। ক্লাসে ঢুকে এক জায়গায় বসি। কিছুক্ষণ পর স্যার আসে আর এসে জিজ্ঞেস করে, আজ আয়েশা কাকে এমন ভাবে মারছে? সবাই আমাকে দেখিয়ে দেয়। তোমাকে মারছে যে? জি স্যার। দেখো বাবা, ওই মেয়েকে কিছু বলার ক্ষমতা কারো নাই। কেন স্যার, কে এই মেয়ে? আয়েশা আঞ্জুমান, জাফর ইসলামের একমাত্র মেয়ে। জাফর ইসলাম কে স্যার? এই শহরের সবচেয়ে বড় মাফিয়া সাম্রাজ্যের কিং, যার কথায় পুরা ঢাকা উঠে আর বসে। ও তোমরা এর আশেপাশেও যেও না। জি স্যার। তারপর ক্লাস শেষ করে মাঠে বসলাম। শালার আসার পর থেকেই দেখছি শুধু ডন আর ডন, যেখানে সেখানে দাপট। এত বড় গ্যাংস্টার, তারপরেও কোনো দাপট দেখায় না। শোন দোস্ত, বাবারও বাপ আছে, আর ওরা তো জানে না যে তাদের বাপ এখানেই আছে। চল দোস্ত, আগের রূপ ধরি। সেটাই ভালো। এদের সব মাফিয়াকে একটু শিক্ষা দিতে হবে। দাঁড়া, কাল দেখবে পুরো ঢাকা শহর প্রিন্সকে আর সাথে ডেভিল আর ডার্ককে। তখন বুঝবে এরা এই প্রিন্স কি জিনিস। তারপর আমরা বাসায় চলে আসি। এসে আমি আগে চট্টগ্রামে খোল দিই আমার রাইট হ্যান্ড সজীবকে। আসসালামু আলাইকুম ভাই। শোন, আজকের মধ্যে কয়েক হাজার ছেলে নিয়ে ঢাকা ক্যাম্পে আয়। ওকে ভাই। আর এর থেকে বেশি আনার দরকার নেই। ঠিক আছে ভাই, পেয়ে যাবেন, নিশ্চিত থাকুন। তারপর বিকালে আমি একটা কাজে একটু কনভেনশন সেন্টারে যাই।
গিয়ে দেখি একজন লোকের পিছনে 15 থেকে 20 জন ছেলে দাঁড়িয়ে আছে, হাতে মেশিন গান নিয়ে। তাই একজনকে জিজ্ঞাসা করে, ভাই কে? এ হলো ঢাকা মাফিয়া জরফের ডান হাত রাকিব। ও। তারপর আমার কাজ সেরে সেখান থেকে বেরিয়ে আসে আর বাসায় ফিরে যেতে লাগলাম। যেতে যেতে মনে মনে বলছে, কাল বোঝাবো মাফিয়া গ্যাংস্টার মানে কি। বাসায় গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর রাতে কল করলাম সজীবকে। হ্যালো ভাই, বলেন। তোরা কই আসছস? জি ভাই, সব মাফিয়া ভ্রু অ্যাক্টিভ। আপনি শুধু আদেশ করবেন, বাকিটা আমরা আছি। কাল সকাল 11টায় আমাদের কলেজে চলে আসবে। ওকে ভাই, চিন্তা করবেন না। তারপর কল করে দিয়ে শুয়ে পড়লাম। সকাল হতেই সুজয় ডাকা শুরু করলো, কি রে শালা এমন চেঁচাচ্ছিস কেন? আরে গুরু ওঠ, আর কত ঘুমাবি? বাল কয়টা বাজে? 9:30। কি বলস? আরো আগে ডাকবি না বলত? শালা আধা ঘন্টা ধরে ডাকছি। কি বলস? সরি ভাই। তারপর উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে গেলাম। গিয়ে দেখি ওই মেয়েটা মানে আয়েশা আবার কাকে যেন মারছে। মেজাজ পুরাই উলট পালট হয়ে গেল। গিয়ে ওইখানের ছেলেগুলোরে আমি সুজয় আর আরমান উদুম কেলানে দেই। প্রত্যেকটাকে ছুরি দিয়ে অনেক আঘাত করি, তাদের হাত পা কেটে ফেলি ছুরি দিয়ে। তা দেখে আয়েশা প্রচন্ড রেগে যায়। রাগে কটমট করতে করতে তার বাবাকে কল দেয় আর বলে, কুত্তার বাচ্চা, তোদের তো সাহস কম না, আমার ছেলেদের এমন ভাবে মারিস? দাঁড়া, এখন বুঝবি মজা। আমরা কিছু না বলে দাঁড়িয়ে থাকলাম, শুধু জাফর ইসলামের আসার অপেক্ষা। কিছুক্ষণের মধ্যে 10 থেকে 15টা হাইস কলেজে ঢুকে আর আমাদের সামনে দাঁড়ায়। আর সাথে সাথে গাড়ি থেকে নেমে আসে প্রায় 40 থেকে 50 জন ছেলে। আর তার পিছনে আরেকটা কালো প্রাইভেট কার আসে, যেটা থেকে বের হয় জাফর ইসলাম আর ওর রাইট হ্যান্ড। আয়েশা এক দূরে তার বাবার কাছে যায় আর কি কি যেন বলে। তারপর জাফর ইসলাম তার ছেলেদের বলে, ওই এই 3টাকে এদিকে নিয়ে আয়। আমি তখন আমার ঘড়ির দিকে তাকিয়ে দেখি আর মাত্র 5 মিনিট 11টা বাজতে। তাই চুপচাপ তার কাছে গেলাম। মানে সব শিক্ষার্থী আর স্যার ম্যামরা দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখেছিল। মনে হচ্ছে যেন সবাই সিনেমা দেখছে। তারপর জাফর ইসলাম আমাদের বলে, কি রে, তোর সাহস তো কম না? আমার ছেলেদের এভাবে রক্তাক্ত করে এত সাহস কই পেলি? ওই তুই হয়তো জানিস না কে আমরা, তাহলে এই কথা মুখে উচ্চারণ করতি না। কে তোরা? হ্যাঁ, কে কে তোরা বল। জানবি, এখনই জানবি। কারা তো সাহস যে আমার ঢাকা আমার উপর কথা বলে? ঢাকা তোর? আগে জানতাম না তো। সাথে সাথে জাফরের রাইট হ্যান্ড আরমানের মুখ চেপে ধরে বলে, তোর সাহস কি করে হয় বসের সাথে এভাবে কথা বলতে? আর ঠিক তখনই আর 2টা প্রাইভেট কার ঢুকে ক্যাম্পাসে। গাড়ি থেকে বেরিয়ে আসে ঢাকার আসল কিং শাহরিয়ার। এসে জাফরকে বলে, কিরে কি হয়েছে এখানে? ভাই দেখেন, কোথা থেকে 3টা ছেলে এসে আমার ছেলেদের রক্তাক্ত করে। কি? কোন হারামজাদারা কার বুকের পাটা এত চওড়াছে জাফর ইসলামের ছেলেরে মারে? ওই যে ভাই তারা। শাহরিয়ার আমার দিকে তাকাতেই ভয়ে কাঁপতে থাকে। সে এত ভয় পায় যে তার পুরা শরীর ঘামে ভিজে একাকার হয়ে যায়। শাহরিয়ার দৌড়ে এসে আরমানের পা জড়িয়ে ধরে আর বলতে থাকে, ভাই ভাই ভুল করে ফেলেছি ভাই, আমি জানতাম না যে আপনারা এখানে আসবেন। ভাই আমাকে ছেড়ে দেন, আমি কিছু জানতাম না ভাই। মানে সবাই তো একেবারে চোখ কপালে তুলে ফেলছে এসব দেখে। কি হচ্ছে এসব? এসব দেখে তো জাফর ইসলামও তার মেয়ে আয়েশা পুরো অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। তারা বুঝতে পারছে না যে হচ্ছেটা কি। আয়েশা তো একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার ওর বাবার দিকে তাকাচ্ছে। তার মাথায় কিছু ঢুকছে না, কারণ ঢাকার এত বড় গ্যাংস্টার সাধারণ একটা ছেলের পা ধরে প্রাণ ভিক্ষা চাইছে, যাকে সে কুকুরের মতো মেরেছে গতকাল, আর আজ তার সামনে মাফিয়া সাম্রাজ্য মাথা নত করছে। আর ঠিক তখনই হেলিকপ্টারের প্রচন্ড আওয়াজ আসে। উপরে তাকিয়ে দেখি 7 থেকে 8টা হেলিকপ্টার নিচে নামছে। পুরো মাঠ বালুতে ছেয়ে গেছে, প্রচন্ডভাবে বালু উঠছে হেলিকপ্টারের বাতাসে। এবং কলেজের গেট দিয়ে 10 থেকে 15টা হাইস এবং 5টা প্রাইভেট কার প্রবেশ করে মাঠে। আর কার থেকে বেরিয়ে আসে আমার গ্যাংয়ের ছেলে সজীব। আর হাইস এবং হেলিকপ্টার থেকে নেমে আসে আমার গ্যাংয়ের ছেলেরা। মাঠে থাকা কেউ কিছু বুঝতে পারছে না হচ্ছে নাকি। সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। জাফর ইসলাম তো আরো অবাক হয় দেখে। আয়েশা চোখ বড় বড় করে তাকিয়ে সবকিছুর দিকে তাকিয়ে আছে। কলেজ ক্যাম্পাসে যেন এক সিনেমা চলছে। আশেপাশের বিল্ডিং গুলা থেকেও কেউ জানালা দিয়ে দেখছে, কেউ ছাদ দিয়ে দেখছে। শাহরিয়ার জাফর ইসলামকে আবার বলে, ওই তুই কি করেছিস? ভাই আমাকে একটু বলবেন কে এরা? আরে ছাগল, এরা হচ্ছে মাফিয়াদের বাপ।
মাফিয়া জগতের কিং। এরা হচ্ছে রাইনার গ্যাংয়ের লিডার, প্রিন্স ডেভিল আর ডার্ক। কি বলছেন ভাই? এরা? এরা। তুই কার সাথে পাঙ্গা নিলি? ভাই সত্যি বলছি, আমি কিছু করি নাই, আমি কিচ্ছুই জানি না। তাহলে এরা এখানে কি করছে? ভাই কাহিনী হচ্ছে, ওরা আমার গ্যাংয়ের ছেলেকে মেরেছে, তাই মনে করছি কি নাকি, কিন্তু রায়ানার গ্যাং যে হবে তা আমি কল্পনাও করিনি। এর মাঝে আমার রাইট হ্যান্ড সজীব আমায় ডাকতে। প্লিজ ভাই, এই যে আপনার শটগান। এটা অনেক খুঁজেছিলাম। সুজে বলল চট্টগ্রাম ফেলে এসেছি। আমি আপনার বাসার ড্রয়িং রুমের টেবিলে পাই। সজীবের থেকে গানটা নিয়ে হাতে ধরলাম, আর সাথে সাথে জাফর ইসলামের রাইট হ্যান্ডকে গুলি করে দিই। কি রে, তুই ওকে মারলি কেন? ওই ওর সাহস দেখছিলি আমার সামনে উঁচু গলায় কথা বলে? তার জন্য তুই? আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমার গ্যাংয়ের সব ছেলের হাতে কেপি আর AR-46 রাইফেল। এতে অনেকটা অবাক হলাম। তার সজীবকে জিজ্ঞেস করি, কিরে তুই এত কিছু নিয়ে আসলি কেন? ভাই আপনি আমার সব জানেন না? তা ভালোই জানি। তারপর জাফর ইসলামকে বললাম, ও শ্বশুর মশাই একটু এদিকে আসুন। আমার মুখে এ কথা শুনে সবাই বেবা থেকে খেয়ে যায়। মানে ওই শালা কি বলছে সব? ঠিকই বলছে। শালা সত্যি করে বলতো, কাহিনী কি? ভাই শোন, ওই দিন আশার হাতে মাইর খাওয়ার পর আমি তার প্রেমে পড়ে যাই। বাহ, ভালো, খুব ভালো। তারপর আমি নিজে জাফর ইসলামের কাছে যাই। এবার বলেন, চিনছেন আমায়? মাফ করে দাও, আমি কিছু জানতাম না, সরি। আরে এত ঘাবড়ানোর দরকার নাই, তবে আপনাকে একটা শর্তে ছাড়বো। কি শর্ত? এই মাফিয়ার জগতে আপনি আর থাকতে পারবেন না। আপনি সাধারণ মানুষের মতো জীবন যাপন করবেন। ভাই কেন হঠাৎ এই কথা? কারণ ও বিন্দু মাত্র পাওয়ার নিয়ে যে দাপট দেখায়, আর ওর জন্য অনেক সাধারণ মানুষের ক্ষতি হয়েছে। তাই হয় সে সাধারণ মানুষ হয়ে বাঁচবে, না হয় আল্লাহ হাফেজ। এ বলি আমি আমার পিস্তলটা ওর দিকে ধরলাম। না না ভাই, আমি রাজি, আমি একদম রাজি। এই তো লাইনে আসছেন, ঠিক তখনই আশা বলে ওঠে, আচ্ছা একটা কথা বলেন তো আপনি। কি কথা? আপনি প্রথমে পরিচয় দেননি কেন? আমার সে স্বভাব নাই যে পাওয়ারের অপব্যবহার করব। তাই? সেই মুহূর্তে এক ঘটনা ঘটে। জাফর ইসলাম তার গ্যাংয়ের সব ছেলেকে হঠাৎ বলে ওঠে, ওই সবাই মেরে শেষ করে দিয়ে দেয়। আর যখন ওরা গুলি করতে যাবে ঠিক তখনই সজীব আর গ্যাংয়ের বাকি ছেলেরা ভয়ানক ভাবে তাদের উপর গুলি চালায়। সাথে সাথে লুটিয়ে পড়ে জাফর ইসলামের পুরো গ্যাং। মাত্র 10 মিনিটে পুরো গ্যাং শেষ। আমরা যে যার জায়গায় দাঁড়িয়েছিলাম। আমার মাথায় তখন পুরো খারাপ হয়ে যায়। তাই সবাইকে বলি জাফর ইসলামকে গুলি করতে, আর সাথে সাথে জাফর ইসলামকেও শেষ করে দেয় সজীবরা। আয়সা একবার আমার দিকে তাকাচ্ছে, একবার তার বাবার দিকে। কি বলবে বুঝতেছে না ও। তাই আমি বললাম, দেখো তোমার বাবাকে সুযোগ দিচ্ছি, তো উনি সেটা অমান্য করে আমাকে মারতে আসে, তো বুঝতে পারছো, তার চেয়ে ভালো তুমি আমার সাথে চলো। আপনি খুনি, আমার বাবার খুনি। তাই নাকি? তোমার বাবা যে খুন করে? ওই ওর গাড়িতে তুলে নিয়ে চল। সাথে সাথে সজীব আয়সাকে টেনে নিয়ে গাড়িতে বসায়। ভাই আপনারা ওঠেন। না, শুধু তুই ওকে নিয়ে যা, আমরা আসছি। ওকে ভাই। সজীব আয়সাকে নিয়ে চলে যায়। আমরা তখন মাঠে দাঁড়িয়ে থাকি। কিরে চল। দাঁড়া, এই সবাই লাশগুলোকে কাঁধে করে নিয়ে চল। কেন রে? বুঝবি পড়ে। তারপর লাশগুলোকে নিয়ে আমরা মেইন রাস্তা দিয়ে হাঁটতে থাকি। রাস্তায় মানুষের প্রচন্ড ভিড়। ঢাকার রাস্তায় এক সিনেমা চলছে, মনে হয় যেভাবে মানুষ দেখছে, কেউ ভিডিও করছে, কেউ ছবি তুলছে। আর ঠিক তখন কয়েক গাড়ি পুলিশ আসে। পুলিশের গাড়ি থেকে একজন ওসি নামে। কি ব্যাপার, কে তোরা? এমন ভাবে লাশগুলো নিয়ে কই যাস? ওই পচ্ছার। পথছাড় মানে? কে তোরা? ফায়ার। সাথে সাথে পুরো গ্যাং পুলিশের উপর গুলি করে, আর সবগুলো মাটিতে লটিয়ে পড়ে। আমরা আবার হাঁটতে লাগলাম। তারপর চলে আসলাম আমাদের ক্যাম্পে। রাতের দিকে বুঝে গিয়েছি পুরো দেশে খবর হয়েছে আমার কাণ্ডগুলো, কারণ চ্যানেলে চ্যানেলে শুধু একই সংবাদ। এদিকে আয়সা আবার অজ্ঞান হয়ে গিয়েছিল, আর তাই তার কাছে গেলাম। গিয়ে পানি ছিটাতে ও চোখ খুলে, আর চোখ খুলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আয়সার শরীরে স্পর্শ পেয়ে আমার ভেতরে এক প্রকার কারেন্ট বয়ে যায়। এই প্রথম তার স্পর্শ পাই। ইস, এভাবে যদি তাকে আজীবন নিজের করে পেতাম। আয়সা যতই গন্ডি হোক না কেন, ও সুন্দরীও বটে। একেবারে দুধে আলতা চেহারা, মায়াবী বাপ, যে কাউকে আঘাত করবে, অসম্ভব সুন্দরী সে।
তবে সেটা কখনো হবে বলে মনে হয় না, কারণ তার চোখের সামনে তার বাবাকে আমি মেরে ফেলি। যাই হোক, এসব পরে ভাববো, আগে আয়েশাকে সামলাই। মেয়েটা সকাল থেকে কিছু খায় নাই, আর আমিও তাই তাকে ডাক দিলাম, ওই ওই, এভাবে কি জড়িয়ে ধরে থাকবা? সাথে সাথে আমাকে ছেড়ে দেয় আর নিজেকে সামলে নেয়। চলো ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেই। না, আমি খাবো না। কেন? আমার খেতে ইচ্ছে করছে না। না করলেও খেতে হবে, যাও ফ্রেশ হয়ে আসো। না, বললাম তো। মাথা খারাপ হয়ে যায়, তাই তাকে কোলে তুলে নিয়ে নিলাম আর শরীরকে বললাম যে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসতে। আশা চটপট করছে আমার কোল থেকে নামার জন্য, তাই তাকে আরো শক্ত করে ধরে নিয়ে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখলাম খাবার রেডি, তাই তাকে নিয়ে গেলাম খাবার টেবিলে। নাও এবার চুপচাপ খেয়ে নাও। আমি খাবো না। আমি খেতে বলেছি, তা না হলে কি মেরে ফেলবেন? প্লিজ খেয়ে নাও প্লিজ। না, আমি খাবো না। ধুর, এই বলে আমি নিজে তাকে খাইয়ে দিতে লাগলাম, যদিও সে খেতে চাইছিল না। আমি তাকে জোর করে খাওয়াচ্ছি, অনেক কষ্টে তাকে খাওয়ালাম। তারপর খাওয়া দাওয়া শেষ করে তাকে নিয়ে উপরে চলে আসলাম। আচ্ছা, তুমি কি আমার উপর এখনো রাগ করে থাকবা? আমাকে যেতে দিন, আমি এখানে থাকবো না। কেন? আমার থাকার কোনো ইচ্ছে নেই এখানে, তাই। দেখো, তোমাকে কয়েকটা কথা বলি, প্লিজ শুনিও। কি? যেদিন তোমাকে প্রথম দেখি সেদিনে আমি তোমার প্রেমে পড়ে যাই। প্রথম দিন তোমাকে দেখার পরই তোমাকে অনেক ভালোবেসে ফেলি। হয়তোবা তোমার ওই রাগে আর গুন্ডি ভাব দেখে প্রকাশ করতে পারিনি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আর কিছু? মানে? আপনি আমাকে ভালোবাসেন, তাই না? তাহলে আমার বাবাকে ফিরিয়ে দিন, আমার জীবনে ফিরিয়ে দিন। দেখো, তোমার বাবা অনেক খারাপ একটা মানুষ ছিল, আর আমি তাকে একটা সুযোগও দিয়েছিলাম, কিন্তু তিনি সেই সুযোগটা নেননি, তাই তাকে মেরে ফেলি। ভালো করেছেন, এখন আমাকে যেতে দিন। প্লিজ বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত ভালো থাকতে পারবো না। তো প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি থাকতে পারবো না। আপনার এসব আবেগী কথা রাখেন তো, আর সরুন এখান থেকে। না, আমি তোমাকে যেতে দিব না। আমি বলছি সরুন এখান থেকে। না। সরুন বলছি। না। একবার বলছি না সরতে। প্লিজ। আর কখনো আমার সামনে আসবেন না। এই বলে সে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো, আর তখনই আমি তার হাত ধরে এক জটকে আমার কাছে নিয়ে আসলাম। ওই, বলছি না তোকে ভালোবাসি, এত কথা বলস কেন? আমি না চাইলে এখান থেকে তুই বের হওয়া তো দূর, সে ব্যাপারে ভাবতে পারবি না। যেতে দিন বলছি আমার। চুপ একদম। গার্লস ওর জন্য এই রুম থেকে বের হতে না পারে। ওকে। তারপর আমি সে রুম থেকে চলে আসি আর নিজের রুমে যাই। রুমে গিয়ে দেখি আরমান আর সুজয় বসে আছে। কে রে তোরা? কেন আশা মানা? না না, কিন্তু হঠাৎ? তোর সাথে কিছু কথা ছিল, তাই। কি বল? তুই কি সত্যি আয়শাকে ভালোবাসিস? কিন্তু হঠাৎ এর মধ্যে কিভাবে? আসলে দোস্ত, হঠাৎ এর মধ্যে না, আমি আশিকে 5 বছর ধরে ভালোবাসি। কি 5 বছর? আগে তো বলিস নাই। বলতাম কেমনে বল, আমি যে অনেক বড় এক অপরাধী। মানে? শুন তাহলে, আজ থেকে 5 বছর আগে আমরা আর আয়েশারা ছিলাম একই জায়গায়। আমার বাবা আর আয়েশার বাবা ছিল অনেক ভালো বন্ধু। তাদের বন্ধুত্ব ছিল অনেক ছোটবেলার। আমার বাবা আবার অনেক ধনী আর অনেক পাওয়ারফুল ছিল। বাবা জানতো না যে আয়েশার বাবা বাবার সাথে সম্পর্ক করেছে বাবার সম্পত্তি আর পাওয়ারের লোভে। আমি এবার জন্মের পরই নানার বাড়ি থেকে পড়াশোনা করি। তো একদিন বাবা আর মা আয়েশার বাবা মাকে নিয়ে সিলেটে যায় এক আত্মীয়র বাসায়, আর সেখানে জাফর ইসলাম করে বসে বিশ্বাসঘাতকতা। বাবা আর মাকে তারা সেখানেই তাদের ছেলে পেলে দিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে। তবে আমি এসবের কিছু জানতাম না। একদিন নানা বাড়ি থেকে কি উদ্দেশ্যে গাজীপুরে আসি, আর সেখানে দেখি আয়েশাকে। আর সেদিন থেকে তার প্রতি আমার ভালোবাসা জন্মে। সেদিন থেকে তাকে নিয়ে আমি আমার স্বপ্নের দুনিয়া বানিয়ে ফেলি। কিন্তু নিয়তি তা হতে দেয়নি, সে আমাদের আলাদা করে ফেলে। মানে আয়েশা ওই দিনই গাজীপুর থেকে ঢাকা চলে আসে। তারপর তাকে আর খুঁজে পাই না। তোরা তো জানোস যে আমার এই মাফিয়া পাওয়ার আমার মামা আমাকে দিয়েছে। যখন মামার সঙ্গে চট্টগ্রামে আসি, তখন থেকে মামা আমাকে তার এসব কাজের সঙ্গী করে ফেলে। তারপর বাকিরা তো জানোস। এদিকে আমি আবার আয়েশাকে খোঁজার জন্য পুরো দেশে ছেলে পাঠিয়ে দেই। তারপর 5-5টা বছর পর তার খোঁজ পাই, আর তাই ঢাকায় আসে।
আমাকে আমার মামা বলেছিল বাবার খুনের ব্যাপারে, এবং জাফর ইসলামের সব খবরাখবরও আমাকে দিয়েছিল। পরে জানতে পারি আয়েশার বাবাই জাফর ইসলাম। এই তো কাহিনী। হুম আচ্ছা, আয়েশা কি তোকে গাজীপুর দেখছে? আমি বাইক চালানোর সময় তার উড়না আমার মুখে এসে পড়ে, তখন দেখি। আবার সেই দিন তাকে কিছু খারাপ ছেলে তার সর্বনাশ করতে চেয়েছিল, সেদিন আরেকবার। ও, তুই এগুলো আগে বলিসনি কেন? জানোস না আমি একা সব করতে পছন্দ করি, তাই আর বলা হয়নি। শালা কুত্তা, তুই আমাদের বন্ধুই ভাবস না। আরে তা না, উল্টা বুঝিস কেন? আচ্ছা বাদ দে, এখন তো ওকে পাইছস তাই না? তবে তবে কি? তবে ও তো আমায় ভালোবাসবে না। মানে কেন? কারণ আমি তো তার বাবাকে মেরে ফেলেছি। ও আচ্ছা আচ্ছা, সেটাও তো আরেক কথা। তবে জানোস না আমি প্রিন্স, ভালোবাসা তো আদে করে ছাড়বো। কেমনে? জোর করে। সারা জোর করে ভালোবাসা হয়? হয় না, তবে এখন হবে। কিভাবে? দেখতে থাক। হুম তারপর আমার একটা কাজের কথা মনে পড়ে যায়, তাই আরমান আর সুজয়কে নিয়ে বেরিয়ে পড়ি। আসার সময় আমি আমার গ্যাংয়ের আরেকটা ছেলেকে বলে আসি যে আয়েশার খেয়াল রাখতে। আমি মিরপুরে যাব, সেখানে বাইরে থেকে আসা আরেকটা গ্যাংয়ের সাথে ডিল ছিল একটা, তাই সেখানে যাওয়া। মিরপুরে একটা হোটেলে যাওয়ার প্ল্যান ছিল, তাই সেখানে গেলাম। গিয়ে দেখি তারা সবাই সেখানে আমাদের অপেক্ষা করছে। আসসালামু আলাইকুম প্রিন্স ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই তাহলে শুরু করা যাক। আমার ডিল ছিল ওয়েপন্স নিয়ে, তাই সেটার কথাবার্তাই চলছে। ঠিক তখনই আমার ফোন বেজে ওঠে। পকেট থেকে মোবাইল বের করে দেখি ইফতির কল। রিসিভ করে জিজ্ঞেস করি, কিরে কল দিলি কেন? ভাই আসলে ভাবিকে আমি ডাকতে গিয়েছিলাম, কিন্তু আমি ওনাকে অনেক ডাকি, কোনো সারা শব্দ পাই না, এমনকি দরজা খুলছে না। কি বলস? ও ঠিক আছে তো, দাঁড়া আমি আসতেছি। আচ্ছা ভাই। কিরে কইতেছ আবার? আর হয়েছেটা কি? আশাটা কি দরজা খুলছে না, তাই দেখে আসি। তার আবার কিছু হয় নাই তো? আরে চিন্তা করিস না, কিছু হবে না। তাই জন্য হয়, আসি আমি। হুম আমি সেখান থেকে আসতে যাবো, ঠিক তখনই ওই গ্যাংয়ের রাইট হ্যান্ড আমাকে বলে ওঠে, ওই ডিল না শেষ করে কোথাও যাওয়া হচ্ছে না। এটা শুনে মেজাজ অনেক গরম হয়ে যায়, তাই সাথে সাথে কোমর থেকে পিস্তলটা বের করি, তার দিকে দৌড়ি। ওই জানোয়ার, কেন ভাই, হঠাৎ কি হয়েছে আবার? কাকি কি বলছো? আরে গাদা চুপ কর। ভাই আপনি যান, আমি ওকে দেখে নিচ্ছি। আমি আর কিছু না বলে চলে গেলাম। হোটেল থেকে বেরিয়ে গাড়িতে উঠলাম আর সোজা বাসায় আসলাম। বাসায় ঢুকে আয়েশার রুমের দিকে চলে যাই। গিয়ে দেখি ইফতিরা দাঁড়িয়ে আছে সেখানে। কি রে, দরজা কোনো খোলে নাই? না ভাই। আমি আর কিছু না বলে তাকে ডাকতে শুরু করলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। তাই সিদ্ধান্ত নিলাম দরজা ভাঙবো। তারপর আর কিছু না ভেবে দিলাম সুজুর এক লাথি। সাথে সাথে দরজা খুলে যায়। আমি ভিতরে গিয়ে আয়েশাকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও পেলাম না। তখন কেন জানি মনে হলো ও আমায় ছেড়ে চলে গেছে। ভিতরটা কেন জানি ব্যথা করে উঠলো। কিছু না বলে সোফায় বসে গেলাম। কি রে, কি করে পারলো আয়শা এটা করতে? তাকে তো অনেক ভালোবাসি আমি, সে কি তা বুঝে নাই? কেন জানি নিজেকে একা মনে হতে লাগলো। ঠিক তখনই বারান্দার দিকে চোখ গেল, দেখলাম একটা ওড়না উড়ছে। সাথে সাথে দৌড়ে গেলাম সেখানে। গিয়ে দেখে আয়েশা বারান্দার সোফায় ঘুমাচ্ছে, অনেক গভীর ঘুমে সে। তাই থেকে ভিতরে অনেক স্বস্তি বোধ করলাম, অনেক ভালো লাগছিল তখন। আর তখনই আয়েশার ঘুম ভেঙে যায়, আর ও আমার দিকে জিজ্ঞেস করে, কি আপনি হঠাৎ? আমি কিছু না বলেই তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরি। কি হলো আপনার? ছাড়ুন আমায়। বিশ্বাস করো, তোমায় অনেক ভালোবাসি। ছাড়ুন তো আমায়। আমি তাকে ছেড়ে দিলাম। তারপর জিজ্ঞেস করলাম, এখানে কি করতেছো? দেখেন নাই, ঘুমিয়েছিলাম। কেন, বিছানা নাই? এখানে বসেছিলাম, তো পরে ঘুম চলে আসছে। যাও ফ্রেশ হয়ে নাও, বাইরে যাব। আমি কোথাও যাব না। কেন? ইচ্ছে নাই তাই। ইচ্ছে না থাকলেও যেতে হবে। আমি যাব না মানে যাব না। দাঁড়াও, এ বলে আমি গিয়ে দরজা লাগিয়ে দিয়ে আসি। আপনি দরজা বন্ধ করলেন কেন? বালে বালে বস, গিয়ে ফ্রেশ হয়ে এসে রেডি হও, তা না হলে কিন্তু আমি কিছু করে বসবো। কি করবেন? দেখবা? এই বলে আমি তাকে হাত ধরে টেনে কাছে নিয়ে আসলাম। আয়শা একদম আমার মুখের সামনে, ওর গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে। আমি আস্তে করে ওর নাকের সাথে আমার নাক লাগালাম, আর সাথে সাথে আবার তাকে ঘুরিয়ে ফেললাম এবং তাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আমি তার গাড়ি আমার নাক ঘষতে থাকি, আর এদিকে ওর নিঃশ্বাস আর ঘন হতে থাকে।
ঠিক তখনও নিজেকে আমার কাছ থেকে ছাড়িয়ে নেয় আর বলে, অসভ্য একটা। অসভ্যই। এখন যাবা নাকি আবার? না, আমাকে ছুবেন না। তাহলে যাও, ফ্রেশ হয়ে রেডি হও। আয়শা আর কিছু না বলে চলে যায়। তারপর আমিও আমার রুমে এসে ফ্রেশ হয়ে একটা কালো শার্ট আর প্যান্ট পরে বাইরে আসলাম আর বাইকটা বের করলাম। বাইক বের করে দাঁড়াতেই দেখলাম আয়েশা নিচে নামে। ও কাছে আসতেই তার দিকে নজর যায়। হেমা, আমি কাকে দেখছি? এ তো পুরা নীল পরি, কি অপূর্ব লাগছে দেখতে। ইস, নজর সরাতে পারছি না। মনে হয় আমি আবার নতুন করে তার প্রেমে পড়লাম। অসম্ভব সুন্দর লাগছিল আয়শাকে। ঠিক তখন আয়শার ডাকে ঘুর কাটে আমার। কি হলো, যাবেন নাকি দাঁড়িয়ে থাকবেন? ও হ্যাঁ হ্যাঁ, চলো। তারপর তাকে নিয়ে চললাম ঘুরতে। প্রথমে আমি আরো একটা রেস্টুরেন্টে যাই, গিয়ে বসে তাকে জিজ্ঞেস করি, বলো কি খাবে? আমি কিছু খাবো না। দেখো, মাথা গরম করবা না। দূর, ও কিছু বলছে না দেখে আমি অর্ডার করলাম। তারপর খেয়ে দিয়ে বেরিয়ে আসি। তারপর তাকে নিয়ে আসলাম একটা পার্কে এই কি, আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? ঘুরতে। আমার মুড নেই, আমি এখানে থাকবো না। তার এই কথা শুনে আমি তাকে নিয়ে বেরিয়ে গেলাম এবং জিজ্ঞেস করলাম, বলো কই যাবা? কোথাও না, আমাকে বাসে যেতে দিন। ওকে, চলো তাহলে। তারপর তাকে নিয়ে চলে আসি বাসায়। দেখ, ভালো মুডটা নষ্ট করে দিল। ভালো আজ আয়শাকে নিয়ে একটু ঘুরবো, কিন্তু মেয়েটা তো হতে দিল না। আর যাই হোক, বাসায় আসার পর কল আসে শাহরিয়ারে। কিরে, কল দিলে কেন? ফায়ার ভাই, আমাদের উপর অ্যাটাক করেছে। প্রায় 4% ছেলে মারা গেছে। কি কি বলস? তোর মাথা ঠিক আছে? রায়নের গ্যাংয়ের উপর হামলা করবে? কার এত বড় সাহস আছে? ভাই তা জানি না, তবে ক্যাম্পে বসেছিলাম সবাই, তখনই আক্রমণ হয়। তাদেরকে চিনস? কে তারা? ভাই যতদূর জানি এরা সম্ভবত আল আহেলি গ্যাংয়ের লোক। কি? আল আহেলি? আচ্ছা, তোরা দেখ, আমি আসতেছি। আচ্ছা ভাই। তারপর আরমান আর সুজয়কে কল দিলাম। তারা এখনো মিরপুরে, তাই কল দিলাম। কিরে সুজয়, কই তোরা? এই তো আসছি। শুন, হাসিস না, একেবারে ক্যাম্পে চলে যা। কেন, কি হয়েছে? তুই যা, আরমানকে নিয়ে, আমি আসছি। আচ্ছা আয়, আমরা যাচ্ছি। তারপর আমি গাড়ি বের করে আর কিছু সংখ্যক ছেলে নিয়ে চললাম ক্যাম্পে। ক্যাম্পে গিয়ে দেখলাম সবাই আছে, সুজয়রাও চলে আসছে। কি রে, এত জরুরি তরফ? আল আহেলি আমাদের গ্যাংয়ের উপর আক্রমণ করছে, এমনকি 400 ছেলেও মেরে ফেলেছে। কি বলছে? ঠিকই বলছি। তো এখন কি করবি? সব মাফিয়ার ক্রু অ্যাক্টিভ কর। কি করবি? পাল্টা আক্রমণ করব। পারবি? ওকে। তারপর সব মাফিয়া ক্রু 10টা হেলিকপ্টার আর 700 ছেলে নিয়ে চললাম আল আহেলির কাছে গাজীপুর। গাজীপুর পৌঁছে সোজা আল আহেলির ক্যাম্পে আক্রমণ করলাম। আমার গ্যাংয়ের কিছু ছেলে আলাদা হয়ে যায় শুটার স্নাইপার নিয়ে, আর বাকিগুলা সবাই ER-46 আর কেপি মেশিন গান নিয়ে আমার সাথে সোজা ক্যাম্পে ঢুকে। আল আহেলি গ্যাংয়ের ক্যাম্পে ঢুকে আমার সব ছেলেরা পছন্দভাবে গুলি করতে লাগলো। তারা টের পেয়ে উল্টা গুলি করা শুরু করে। চলছে ক্যাম্পের ভিতর প্রচন্ড গোলাগুলি আর বোমা বর্ষণ। তাদের ক্যাম্পের প্রায় সব ছেলে মারা যায়, শুধু শেষের কয়েকজন পালিয়ে যায়। আমরা ভাবলাম তারা প্রত্যেকে হার মেনে নিয়েছে, কিন্তু তা ভুল ছিল। তারা পিছন থেকে আমাদের উপর আক্রমণ করে, তবে সফল হতে পারেনি, কারণ আমার সেট করা শুটার স্নাইপার দলটি তাদের সবগুলোকে মাটিতে শুয়ে দেয়। ঠিক তখনই একটা বুলেট এসে আমার হাতে লাগে। গুলিটা করে সেই গ্যাংয়ের লিডার, তবে তাকেও সাথে সাথে গুলি করে মারি আমার ছেলেরা। আমাদের মিশন ছিল 2 দিনের, তাই 2 দিন পর আমরা ঢাকায় আসি। এসে আমি আগে আমার হাতটা চিকিৎসা করাই, আর তাও আমার বাড়িতে। সবকিছু শেষ করে তারপর আমি যাই আয়েশার রুমে। গিয়ে দেখি সে ঘুমাচ্ছে, তাই আর ডাকলাম না। তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম আর মনে মনে বলছিলাম, আমার কি কখনো ভালোবাসবে না? জানো কতটা ভালোবাসি তোমায়, শুধু একবার বলো, আজীবন হাত ছেড়ে কোথাও যাবো না। ঠিক তখনই আয়েশার ঘুম ভেঙে যায় আর আমার দিকে চমকে ওঠে এবং জিজ্ঞেস করে, আপনি কখন এলেন? কিছুক্ষণ আগে। কেমন আছো তুমি? তা আপনি জানতে হবে না। এতটা কামানোর পর? আমি কি বলছি নাকি? তাহলে এমন করো কেন? আপনাকে আমার একদম সহ্য হয় না। কেন, আমি কি এতই খারাপ নাকি? সেটা আপনি ভালো জানেন। বিশ্বাস করো, অনেক ভালোবাসি। উফ, বিরক্ত লাগে এসব কথা। প্লিজ আর বলবেন না। আপনি কেন আমার পিছনে পড়ে আছেন? আপনার সাথে আমার কোনো দিকে মিলে না।
বলবো, 1000 বার বলবো। আর মিল থাক বা না থাক, আমার কিছু যায় আসে না। আমার আসে। আমি আপনার মতো ছেলেকে কোনোদিনই ভালোবাসবো না। কিন্তু আমি বাসি। প্লিজ, জাস্ট প্লিজ, আর বলিয়েন না। আমি আর কিছু না বলে চলে আসলাম আমার রুমে। এসে দেখি আরমান আর সুজয় বসে আছে। কে অপমান করলো? বাদ দে। কেন পড়ে আছোস? ছেড়ে দেবো কে? না, কখনো না। দেখ ভাই, এখানে আমি সুজয়কে থামিয়ে বললাম, আর কিছু বলিস না, আমি ওর ভালোবাসা আদায় করে ছাড়বো। ও বলি তার রুম থেকে চলে গেল। এমন ভাবে 3 দিন চলে যায়। তার মাঝে আমি হিসাব ছাড়া আয়েশার কাছে যাই, কিন্তু এখন সে আমায় অনেক অপমান করে, অনেক অবহেলা করে, আমাকেও সহ্য করতে পারে না। এমনকি এর মাঝে ও আমার 2টা থাপ্পড়ও মারে। তবে আমি তাকে ভালোবাসি, তাই তাকে ছাড়া থাকতে পারবো না। তাই তার সব অপমান অবহেলা সহ্য করে আছি। আজ তাকে নিয়ে একটু বাইরে যাওয়ার চিন্তা করলাম। এর আসল কারণ, আমার উপর আজ একটা অ্যাটাক হবে অন্য গ্যাংয়ের। তাই তাকে নিয়ে শেফাকে ঘুরে আসবো, আর এদিকে আমার বন্ধুরা সামলাবে। তাই গেলাম আয়েশার রুমে। গিয়ে তাকে দেখি সে শুয়ে শুয়ে মোবাইল টিপছে। আমি হাতে নেওয়া শাড়িটা টেবিলে রাখলাম আর তাকে ডাক দিলাম, আয়েশা। এ কি, আপনি আবার কি কাজ এখানে? চলো আজ একটু বাইরে যাব। আমি কোথাও যাব না, আপনি যান। না, তুমিও চলো। না, বললাম তো, বেরিয়ে যান আমার রুম থেকে। প্লিজ চলো না। ওই, যেতে বলছেন এখান থেকে, যান, বেরিয়ে যান। এবার আমার মাথা একদম খারাপ হয়ে যায়, প্রচুর জেদ হয়। তো তাকে হাত ধরে টেনে তুললাম বিছানা থেকে আর দাঁড় করালাম। ভালোভাবে বললে তো খেলা যায় না কথা, তাই না? কি বলছেন? ছাড়ুন আমায়। চুপ, একদম চুপ। যাও গিয়ে ওই টেবিলে রেখে শাড়িটা পরে নাও। না, আমি পরবো না, আর কোথাও যাবো না। যান, বেরিয়ে যান, যান বলছি। আমি গোসল করব। আমি আর কিছু বললাম না, কারণ মাথায় একটা বুদ্ধি আছে। তাই চুপচাপ বেরিয়ে গেলাম রুম থেকে। প্রায় আধা ঘন্টা পর যাই আমি আয়েশার রুমে। গিয়ে দেখি ও এখনো গোসল করছে। ঠিক তখনই ও ওয়াশরুম থেকে বের হয় আর নিজের গায়ের টাওয়ালটা ঠিক করে। যখন সামনের দিকে তাকায় আমাকে দেখে, আর দেখি এক চিৎকার। আপনি আবার এসেছেন? কেন? চুপ থাকো, একদম চুপ থাকো, আমার খুশি। কেন? যান, বেরিয়ে যান, আমি কাপড় পরবো। আমার সামনে পড়ো আর শাড়িটা নিয়ে আসো, সেটা পরো। না, আমি পরবো না, আর আমি শাড়ি পরতে পারি না। আমি পরিয়ে দিচ্ছি, এদিকে আসো। না, লাগবে না। আমি ওর কথা না শুনে টেবিল থেকে শাড়িটা নিয়ে এসে তাকে দিলাম আমার দিকে টান। আর সাথে সাথে আয়েশা চলে আসে আমার বুকে। দেখলাম সে আমার কিছু বলছে না, তাই আস্তে করে তাকে আমার কাছ থেকে সরিয়ে আগে তাকে ছায়া আর ব্লাউজ পরে আসতে বললাম। সেও কিছু না বলে পরে আসে। তারপর শাড়িটা নিয়ে তাকে পরে দিতে লাগলাম। প্রথমে শাড়িটা তার কোমরে গজে দিতে লাগলাম, আর তখন আমার হাত তার কোমরে স্পর্শ করে, আর তাতে আয়েশা শিউরে ওঠে। তারপর এক এক করে তার কোমরে গজে দিতে লাগলাম শাড়ি। প্রত্যেক স্পর্শে আয়েশা কেঁপে কেঁপে উঠছিল। তারপর শাড়ি কুচি করতে লাগলাম তার পিছনে দাঁড়িয়ে। তখন আমার চোখ যায় তার ঘাড়ে, তাই আস্তে করে আমি আমার মুখটা নিয়ে গেলাম তার ঘাড়ের কাছে আর একটা চুমু দিলাম তার ঘাড়ে। সে খুব জোরে কেঁপে ওঠে। এবার শাড়ি কুচিটা তার কোমরে গজে দিলাম। সেই মুহূর্তে আমি আবার হাতটা তার কোমরে স্লাইড করি, আর এতে সে চোখ বন্ধ করে ফেলে। আমি উঠে দাঁড়িয়ে শাড়িটা পেঁচিয়ে আঁচলটা পেছনে ফেলেই তাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। তখন আয়েশার চোখ বন্ধ ছিল। তারপর আমি আস্তে আস্তে তার আরো কাছে গেলাম আর তাকে আমার দিকে গড়িয়ে নিয়ে তার ঠিক মুখোমুখি হলাম। তখন ওর মুখের নিঃশ্বাস আমার মুখে পড়ছিল। আস্তে আস্তে তার আরো কাছে গেলাম। এবার আমার ঠোঁট আর ওর ঠোঁটের মধ্যে শুধুমাত্র 1 সেন্টিমিটার দূরত্ব। আর ঠিক তখনই ও আমার কাছ থেকে সরে যায়। দেখ, মেজাজটাই নষ্ট হয়ে গেল। ভেবেছিলাম তার ঠোঁটের স্বাদ নিব, কিন্তু ও তা নিতে দিল না। এসব কি করছেন আপনি? কেন? আমার বউর সাথে প্রেম করছি। আমি আপনার বউ না, আর আপনার সাহস কিভাবে হয় আমাকে এভাবে ছোঁয়ার? না, আসলে মানে, আচ্ছা বাদ দাও, চলো। আশি কিছু না বলে আমার দিকে খুব রাগে লোক নিয়ে তাকিয়ে আছে, আর আমি কিছু না বলে বেরিয়ে যাই। নিচে গিয়ে আয়েশার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর আয়েশা নিচে নামে। তখন আমার দিকে গরম চোখে তাকিয়ে তাকিয়ে আমি কিছু না বলে গাড়িতে বসলাম। আয়েশা এসে বসে গাড়িতে। তারপর আমি গাড়ি স্টার্ট দিই। এরপর তাকে নিয়ে বেরিয়ে পড়ি। অনেকক্ষণ কেউ কোনো কথা বলে না। হঠাৎ আয়েশা বলে ওঠে, কোথায় যাচ্ছি আমরা? গ্রামের বাড়ি। কার গ্রামের বাড়ি? আমার। কোথায়? কিশোরগঞ্জ। চলো, সেখানে তোমার অনেক ভালো লাগবে। হুম। একটা কথা তখন থেকে বুঝছি না, আয়শা আজ অপমান করছে না কেন। যাই হোক, এগুলো পরে পাবো। আগে ভালো করে টাইপ করি, পরে আবার বিপদ হতে পারে।
তখন আবার আয়শা বলে ওঠে, গ্রামের বাড়িতে কি আপনার মা বাবা থাকে? আমার মা বাপ নেই, মানে? একা রেখে চলে গেছে। কি? তো আপনার বন্ধুদের যে বললেন তারা দুবাই? সেটা তো বলছে যেন তারা আসল কাহিনীটা জানতে পারে। আসল কাহিনী সেটা আবার কি? এই মরেছে রে, কি বলে ফেললাম? না, আসলে তারা যেন না জানতে পারে আর কি। ও আয়শা তার বাবার সম্পর্কে এখন কিছু বলা যাবে না, তাহলে ও আমায় আরো ভুল বুঝবে, তাই সব সময় করে বলবো। তারপর আমরা চলে আসি কিশোরগঞ্জ। এসে আমি আগে আমার বড় ফুফির বাড়িতে উঠি। গাড়ি থেকে আমরা নামতেই আমার ফুফাতো বোন আসে আমাদের নিয়ে যেতে। কেমন আছো আপু? ভালো, তুই কেমন আছিস? এই তো। এই কে রে প্রিন্স? আয়শা। আর আয়শা আমার বোন মনি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। চলো। তারপর আমরা তার সাথে বাড়ির ভিতরে যাই। গিয়ে আগে ফুফির কাছে এলাম, গিয়ে অনেকে সালাম করে আয়শার সাথে পরিচয় করে দিলাম। তারপর একে একে বাড়ির সবার সাথে আয়শার পরিচয় করে দিলাম। তারপর একে একে সবার সাথে পরিচয় করে দিলাম। আয়শাও সবার সাথে পরিচয় হয়ে খুশি হয়। ঠিক তখন আমার ফুফাতো ভাই বলে ওঠে, প্রিন্স, ভাইয়া ভাবি কিন্তু অনেক সুন্দর। এই মেরেছে, কি বলে ফেললো? ওই বেশি পাকনা হয়ে গেছিস তাই না? জি না, সত্যি বলছি। চুপ একদম। ভাবি দেখো না, ধমকাচ্ছে আমায়। ওই তুমি ওকে ধমকাচ্ছ কেন? এ কি? আমি কি শুনলাম? আয়শা আমায় তুমি করে বলছে। আমি কি ঠিক শুনছি? না, এটা ভুল হবে। তখন আবার আমার ভাই বলে, ভাবি ভাইয়াকে বিয়ের পর কন্ট্রোলে রাখবেন। তা তো অবশ্যই, তোমার ভাইকে দেখবা কি করে বিয়ের পর। একথা শুনে আমি আসমান থেকে পড়লাম। এটা কি আয়শা বললো? আমি বোধহয় স্বপ্ন দেখছি। একটা চিমটি কেটে দেখি, ওচ, না এটা সত্যি, কিন্তু কেমনে সম্ভব? ঠিক তখন আমার বোন ডাক দেয়। কি রে, কই চলে গেলি? আর শুধু শুধু চিমটি কাটলি কেন? কিছু না, এ বলে আমি সেখান থেকে চলে আসি আমার রুমে। এসে ভাবতে থাকি বিষয়টা হঠাৎ কি হলো আয়শা। ও এসব কথা কেন বলছে? আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। ওকে সত্যি আমায় বুঝেছে নাকি অন্য কিছু? আচ্ছা, নাকি ও আমার কাছ থেকে ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে চায়? হতে পারে সেটাই। আর তখনই আমার মোবাইলটা বেজে ওঠে। দেখলাম আরমান কল করেছে। কি রে বল। ঠিক করে পৌঁছাইস? আচ্ছা শোন, তুই আর সুজয় চলে আয় এখানে। কেন, কিছু হয়েছে? কি হয়েছে বল। আর কিছু না, আসলে একটা ব্যাপার মাথায় আসছে না। কি ব্যাপার? আগে আয়, তারপর বলছি। তো এদিকটাই কে দেখবে? তোরা আয়, আমি শাহরিয়ার আর ইফতিকে বলবো, ওরা ব্যবস্থা করবে। ভেবে বলছিস? আয়। ওকে, আসছি। তারপর আমি কল কেটে পুকুর পাড়ে যাই, গিয়ে ভাবতে থাকি আয়শার কথাগুলো। তখন ডাক পড়ে আমার ভাইয়ের। কে রে, ডাকছিস কেন? শহর থেকে এসে হাত মুখ না ধুয়ে এখানে কি করছো? কিছু না, চল। তারপর ঘরে গিয়ে হাত পা ধুয়ে নিজের রুমে গেলাম। ঠিক তখন জুবায়েদ, আমার ছোট ভাই, হাতে লুঙ্গি আর গামছা নিয়ে আসে। এই না ভাইয়া। দে। আসলে আমি গ্রামের বাড়িতে যখনই আসি তখনই গামছা আর লুঙ্গি পরি বেশিরভাগ, তাই জুবায়েদ নিয়ে আসে। তারপর আমি লুঙ্গি পরে গামছাটা গলায় ফেলে ঘর থেকে বের হলাম। বের হতে কারা যেন কিলকিল করে হাসতে লাগলো। তাকিয়ে দেখে আপুরা আর আয়শা হাসছে। কি রে ভাই, তোকে তো পুরাই গায়া গায়া লাগছে। ওই আমি গাইয়া? লাগছে তো। আমাকে অপমান করছো? আরে না, কে বলছে? দেখতে পাচ্ছি। তখন আয়শা বলে, আসলে মিস্টার, তোমাকে দেখতে পুরো জামাই জামাই লাগছে। আমি কথাটা শুনে রীতিমতো অবাক হই। আয়শার হলোটা কি? ও এসব কি বলছে? যাই হোক, এসব আরমান সুজয় আসুক, তারপর ভাববো। তারপর চলে আসি নিজের রুমে। কিছুক্ষণ পর আয়শা তার কাপড় চোপড় নিয়ে আমার রুমে আসে। এ কি তুমি? কেন? এগুলা নিয়ে কি করছো? আলমারিতে রাখবো। কেন? আমার আলমারিতে? কেন? কেন মানে আমি এখানে থাকবো আর আমার কাপড় রাখবো না? তুমি এখানে থাকবো মানে? মানে আমি এই রুমে থাকবো। আমার সাথে? এ কি বিছানায়? জি। কথাটা শুনে 420 ভোল্টের ঝটকা খেলাম। কি বলে আসে এসব? ওকে পাগল হয়ে গেছে যে আমাকে সহ্য করতে পারে না, সে নাকি আমার সাথে একই বিছানায় থাকবে? উফ, মাথা কাজ করছে না। ওরা আসুক, তারপর ভাববে এসব নিয়ে। তাই চলে গেলাম বিলের দিকে। বসে বসে ভাবছিলাম আয়েশার কথাগুলো। সেই সময় জুবায়েদ আসে আমার কাছে মোবাইল নিয়ে। ভাইয়া কল আছে তোমার। কই দে।
দেখলাম সুজয় কল দিচ্ছে। কি রে বল, আসছস? বাজারে, তুই কই? বিলে। তোরা বাড়িতে আয়, আমি আসছি। ওকে। তারপর সেখান থেকে উঠে চললাম বাড়ি দেখে, গিয়ে দেখি তারা চলে এসেছে। কিরে শালা, আসতে এতক্ষণ লাগে? আরে বিলে গেছিলাম যে। দূর হ শালা। তারপর তারা সবার সাথে কথাবার্তা বলছিল। এমন সময় সুজয় বলে ওঠে, ওই শালা ভাবি কই? মানে কার ভাবি? কিসের ভাবি? কোন ভাবি? কে ভাবি? আরে বলত, আমার ভাবি, তোর বউ। শালা কি সব উল্টা পাল্টা বলস? ঠিকই তো বলছি। বল শালা, কে তোর ভাবি? এই তো এসে গেছে আমার ভাবি। ভাবি কেমন আছেন? কি হচ্ছে এসব? কিছু তো বুঝতে পারছি না। কি বলছে সুজয় এসব? ধুর, ওকে জিজ্ঞেস করতে হবে। তাই তাকে টেনে নিয়ে গেলাম রুমে। কিরে, কি হলো? এখানে আনলি কেন? সত্যি করে বল, কাহিনী কি? আর সে এমন করছে কেন? আরে গাধা, এখনো বুঝলি না? কি বুঝতাম? আয়েশাও তোকে ভালোবাসে। মানে হঠাৎ কিভাবে? শোন, তুই যে ওই দিন আমাদের যা বলেছিলি তার সব আমি আর আরমান আয়েশাকে খুলে বলি। আসলে আয়েশার অবহেলাগুলো, অপমানগুলো আমার কাছে ভালো লাগছিল না, তাই তাকে সব খুলে বলি। আর ও বুঝতে পারে, এমনকি ও নিজেও নাকি তোকে ভালোবাসে, তবে বলতে চাইছিল না। পরে আমার কথা শুনেই তোর সাথে এসব করে। বুঝলেন ভাই এবার? কি বলছো দোস্ত? আয়শা আমাকে ভালোবাসে? কি হচ্ছে এখানে? কই কিছু না ভাবি। আচ্ছা আমি আসি। তারপর সুজয় রুম থেকে চলে যায় আর আয়শা আমার কাছে আসে। তারপর সুজয় রুম থেকে বেরিয়ে যায় আর তখনই আয়শা রুমে ঢুকে। কি মিস্টার পিল, সব জেনে গেছেন তাহলে? জি ম্যাডাম। এ বলে তাকে খুলে নিয়ে নিলাম আর নিয়ে বিছানায় শুয়ে দিলাম। এই কি করছো? বাড়িতে অনেক মানুষ, কেউ এসে পড়বে। কেউ আসবে না, দাঁড়াও। তারপর আমি গিয়ে দরজা বন্ধ করে দিলাম। এই দরজা বন্ধ করলে কেন? আমার হবু বাবুর সাথে রোমান্স করব তাই। জি না, বিয়ের আগে কোনো রোমান্স হবে না। আমি কিছু না বলে আয়শার উপর গেলাম। হবে হবে ম্যাডাম, সব হবে। এই তুমি কি করতে চাচ্ছ? অনেক কিছু। কি? আমি কিছু না বলে আয়শার দুই ঠোঁট নিজের দখলে নিয়ে নিলাম। আয়শা শুধু করছে। প্রায় 5 মিনিট পর ছাড়লাম। শয়তান, আমার তো দম বন্ধ হয়ে আসছিল। আমি থাকতে তোমার কিছুই হবে না। তাই নাকি? হুম। আচ্ছা ভালো, ছাড়ো এখন আমায়। ছাড়ার জন্য তো ধরে নেই। মানে? মানে বলে আমি আবার আয়শার ঠোঁটে কিস করে কিছুক্ষণ পর আবার ছেড়ে দিলাম। দুজনেই তখন হাঁপাচ্ছে। হয়েছে, আর লাগবে না। কি আর না, আরো অনেক বাকি। দেখো শোনা, আর কিচ্ছু করতে হবে না, অনেক হয়েছে। না। প্লিজ। সাথে সাথে আয়শা আমার ধাক্কা মেরে উঠে যায় বিছানা দেখে। আমি তার হাত ধরে দিই একটা, আরো এসে পড়ে আমার উপর। প্লিজ ছাড়ো না। না। কেন? রোমান্স করব। প্লিজ এখানে না। এখানে চুপ। তারপর তাকে কিছু বলতে দিলাম না, আবার ঠোঁট দখল করলাম। তারপর ছেড়ে দিলাম কিছুক্ষণ পর আর একে একে তার পুরো শরীরে কিস করতে লাগলাম। ঠিক তখনই বাইরে থেকে দরজায় কে যেন বাইরে দেয়। ধুর, পুরো মজাটাই নষ্ট করে দিল। কোন শালায়? দেখি তো। অপেক্ষা করো শোনা, দেখে আসি কে। আমি শুয়েছিলাম আর আয়শা গিয়ে দরজা খুললো। দেখলাম সুজয়, আরমান, জোবেদার আর আমার বোন সেতু। কি রে বল, তোদের এখানে কি? হ্যাঁ, এইখানে কি মানে? আমরা ভাবির কাছে আসছি, তোর কাছে না। আরে খুব পাগল, বলো আমাকে কেন দরকার? আসলে ভাবি, চলো নদীর পাড় থেকে ঘুরে আসি। আসছি, একটু ওয়েট করো। বাহিরে আছে। ওকে। তারপর তারা চলে যায় আর আয়শা আমার কাছে আসে। তুমিও চলো, এখানে থেকে কি করবা? তোমরা যাও না, আসছি আমি। আচ্ছা। তারপর আয়সাও চলে যায়। আমি উঠে গলায় গামছাটা পেঁচিয়ে বের হলাম। উঠানে সবাই আমার জন্য অপেক্ষা করছিল। আমি যে তাদের সামনে দাঁড়াতেই সবাই অট্ট হাসি দিয়ে ওঠে। কি হলো, কাহিনী কি? সবাই এমন হাসছে কেন? কি রে, পাগলের মতো হাসছিস কেন তোরা? ভাইয়া, তুমি আজকাল লিপস্টিক লাগাও? কেছে রে? আজকে লিপ কিস করার সময় তো তার লিপস্টিক ছিল, তা তো মুছতে ভুলে গিয়েছে। কি হলো বল, কোন ব্র্যান্ডের লিপস্টিক ব্যবহার করিস? আসলে আপু, ও মনে হয় ভাবির লিপস্টিক দিয়ে দিয়েছে। আমি আর কিছু না বলে সোজা কল করে চলে গেলাম, গিয়ে মুখ দিয়ে আসি। কি রে, ধুইলি কেন? ভালোই লাগছিল তো দেখতে। চুপ শালা, হাট। ওই, ও খারাপ কি বলছে? তুমিও প্লিজ। আচ্ছা আচ্ছা, চল। আয়শা তো এসব থেকে লজ্জায় মুখ লাল করে এদিকে তাকিয়ে মিটমিট হাসছিল।
আর এদিকে আমার মান সম্মান ধুলে মিশে গেছে। তারপর সবাই নদীর পাড়ে আসে, সবাই গিয়ে এক পাশে দাঁড়ায়। তখন আয়েশা আস্তে করে এসে আমার হাত ধরে। আমার বড় ভাই আবার একটা নৌকা নিয়ে আসে, তো সবাই গিয়ে উঠে নৌকায়, আমিও আয়েশাকে নিয়ে উঠলাম। আমার ভয় করছে। আরে পাগলি, আমি আছি তো, কিছু হবে না। হুম। তখন আয়েশা আমার হাতটা অনেক শক্ত করে ধরে। এরপর আমার ভাই নৌকা চালানো শুরু করে। নদী আবার মোটামুটি ক্ষুব্ধ ছিল এবং মোটামুটি ঢেউ ছিল। সবাই অনেক মজা করছিল, খুব ভালোই লাগছিল। আয়েশাও সবার সাথে অনেক মজা করছিল। আমি শুধু আয়েশার দিকে তাকিয়ে তাকিয়ে। ঠিক তখনই আমার বোন সেতু বলে ওঠে, ভাই আমার আসতে দেখ, চোখে ছানি পড়বে। আমি গোড় থেকে ফিরে আসলাম তার কথায়। ওই চুপ কর, বেশি বকস। এখন তো বেশি পাবো, পাশে কেউ আছে তো তাই। বুঝছো। আয়শা শোনো, ওকে কিন্তু অনেক টাইটে রাখবা, ও ইবলিশ শয়তান। দিব তো, ডাকা যাক তারপর। বাপরে বাপ, এত বড় ষড়যন্ত্র। সবাই হাহা করে হাসলো। সবাই অনেক মজা করছিল। আর ঠিক তখনই ঘটে এক দুর্ঘটনা। হঠাৎ করে বড় একটা লঞ্চ আমাদের নৌকাকে ধাক্কা মারে, আর সাথে সাথে পুরো নৌকা উল্টে যায়। আমি চোখে মুখে কিছু দেখি না, সব পানি আর পানি। কোনো মতে মাথা তুললাম পানির উপরে, আর সবাইকে খুঁজতে লাগলাম। দেখলাম আমার মতো ভাগে সবাই পানির উপরে বেশি ওঠে, আর মোটামুটি ঠিক, কিন্তু আমি আমার আয়েশাকে খুঁজে পেলাম না। ভিতর খুব ভয়ঙ্কর ভাবে মোচড় দিয়ে ওঠে। আমার আয়েশার কিছু হলো না তো? না না, এটা হতে পারে না। আর কিছু না ভেবে দিলাম ডুব। ডুব দিয়ে আয়েশাকে খুঁজতে লাগলাম, কিন্তু তাকে কোথাও পাচ্ছি না। ঠিক তখনই একটা হাত আমার পায়ের সাথে ভারী খায়, তাই আবার ডুব দিলাম। ডুব দিয়ে দেখি সেটা কেউ নয়, আমার আয়েশা। তাকে নিয়ে পানির উপরে উঠে আসি। তখনই আমাদের দিকে কিছু গার্ড এসে আমাদের নৌকায় তুলে নেয়। তারপর পাড়ে গিয়ে দেখলাম সূর্য অ্যাম্বুলেন্স নিয়ে আসে। তাই আর দেরি না করে সোজা হাসপাতালে গেলাম। তারপর আয়েশাকে নিয়ে যাওয়া হয় আইসিইউতে। অনেকক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসে। ডাক্তার, আয়েশা কেমন আছে? থ্যাংক ইউ ডাক্তার। এতক্ষণ পর মনে হলো নিজের ভিতর প্রাণ ফিরে পেলাম। ভিতরটা এখন শান্ত হয়েছে। আর দেরি না করে চলে গেলাম আয়েশার সাথে দেখা করতে। গিয়ে দেখি আয়েশা বেডে শুয়ে আছে। আমার বন্ধুরা সহ বাড়ির সবাই তাকে দেখে চলে যায়। তারপর আমি চাই, আমাকে ক্ষমা করে দাও, আমার সব দোষ। আর কি বলছো? দোষ তোমার কেন হবে? আমার জন্য তুমি নৌকায় উঠেছিলে, তোমার যদি কিছু হয়ে যেত। আরে পাগল, কিছু হয়েছে আমার? আমি তো একদম ঠিক আছি। আমার কিছু না বলে আশার হাতটা শক্ত করে ধরলাম আর তার কপালে একটা চুমু দিলাম। 2 দিন পর আশাকে ছাড়া হয় হাসপাতাল থেকে। তখন সে একদম সুস্থ হয়ে ওঠে। তারপর আবার শুরু হয় হই হুল্লোড় আর মজা করা। সেদিন সন্ধ্যায় আমি ফুফিকে বললাম, ফুফি আজ পিঠা বানাও, অনেক দিন হলো পিঠা খাই না। হ্যাঁ মা, আমরাও খাই নাই, চলো বানাই। তারপর শুরু হলো পিঠা বানানোর আয়োজন। ফুফি আর আমার বোন মিলে অনেক রকমের পিঠা বানায়। আয়েশা এসব দেখে মহা খুশি, কারণ তার নাকি পিঠা খেতে খুব ভালো লাগে। সন্ধ্যায় সবাই মিলে খুব মজা করলাম। তারপর চলে গেলাম নদীর পাড়ে। সেখান থেকে রাতের আকাশ আর চাঁদ দুটি খুব সুন্দর দেখায়। ওই কেমন লাগছে? বিশ্বাস করো, এর আগে কখনো আমি এত আনন্দ করি নাই। আসলে মনি আপু একটা সত্যি কথা বলেছে। কি কথা? এই যে তোমার মতো জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। দূর, এসব কথা বাদ দাও। শুধু আমাকে ফেলে কোথাও না গেলেই হবে। আমি আমার পাগলটাকে ছেড়ে কোথাও যেতে পারি? আমি যে তোমাকে অনেক ভালোবাসি। তারপর আমি আয়েশার গালে নিজের টুটটা আলতো করে ছুঁয়াই। আমার বন্ধুরা বাকিরা ছিল আমাদের থেকে দূরে। আমি আর আয়েশা এক পাশে ছিলাম। এরপর আমি আয়েশাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা শোনো, যাবা কখন সেটা বলো। আমার না যেতে ইচ্ছে করছে না। শোনা, তা বললে তো হয় না, যেতে তো হবে, কারণ সামনের মাসে এক্সাম। কি বলো, সামনের মাসে? দাও আরেকটা দিন থাকি না প্লিজ। ওকে মহারানী, আপনি যা বলেন। থ্যাংক ইউ। তারপর কিছুক্ষণ থেকে চলে আসলাম সবাই। রাতে খেয়ে দিয়ে ঘুমাতে গেলাম। আমরা এসেছি আজ 4 দিন হয়েছে। তো আমি রুমে যেতে দেখলাম আয়েশাও রুমে। দেখি তুমি এখানে। ঘুমাবো না। কিন্তু এখানে কেন? আপুর সাথে যাও। জি না, আমি এখানেই ঘুমাবো। আমি আর কিছু বললাম না। আমি তো মহা খুশি, আয়েশা আজ আমার সাথে ঘুমাবে। তারপর চলে গেলাম বিছানায়। কিছুক্ষণ পর আয়েশা এসে একটা কুল বালিশ আমাদের মাঝখানে রাখে। একে কুল বালিশ কেন? এমনি। আমিও কিছুক্ষণ না বলে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আয়েশা আস্তে করে কুল বালিশটা বিছানা থেকে ফেলে দেয়, সাথে তার নিজের বালিশটাও। একে বালিশগুলো ফেলে দিলে কেন? আমি তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। তো
তখন বালিশ দিলা কেন? এমনি। ভালো। তারপর আয়সা আমার বুকে মাথা রাখে আর আমিও তাকে জড়িয়ে ধরি। এই এভাবে সারা রাত জড়িয়ে ধরে রাখবা? আচ্ছা। তারপর সারা রাত আয়সাকে জড়িয়ে ধরে ঘুমালাম। সকাল হতেই আমার ভাই জুবাইর ডাকা শুরু করে। ভাইয়া, এই ভাইয়া, উঠো। উঠছি, যা। ভাবিকে নিয়ে আসো নাস্তা করতে। আচ্ছা, আসছি। ফাটাগুন, একটা কথা, আমার ফুফিরা সবাই জানে যে আমি আর আয়সা স্বামী স্ত্রী, শুধু আমার বন্ধুরা আর মনি আপুর সাথে ছাড়া। তারপর আমি আয়সাকে ডাকতে লাগলাম। আয়সাকে রুমের মধ্যে আরো সুন্দর লাগে, একদম একটা ঘুমন্ত পড়ি। আমি আস্তে করে আয়সার গালে একটা চুমা দিই, আর সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। সকাল সকাল শুরু করে দিয়েছো তুমি, তাই না? কি করব, কন্ট্রোল হয় না। চলো উঠবো। না, শুয়ে থাকো, ভালোই লাগছে। সারা রাত তো জড়িয়ে ধরেছিলে, এখন ছাড়ো। তারপর আমি তাকে ছেড়ে দিলাম। দুজনে গিয়ে ফ্রেশ হয়ে এসে নাস্তা করলাম সবার সাথে। তারপর আমরা সবাই আসি পুকুর পাড়ে। এসে বসতেই কল আসে আমার মোবাইলে। ফোন বের করে দেখি শাহরিয়ার কল করছে। হ্যালো প্রিন্স ভাই, একটা সমস্যা হয়েছে। কি হয়েছে আবার? ভাই, চট্টগ্রামের ডন আহাদ, ও নাকি আমাদের ঢাকা কবজা করবে, এটা বলে আমায় হুমকি দিচ্ছে। কি বলছো, কখন? কিছুক্ষণ আগে আহাদ তার ছেলে পাঠাচ্ছে আমাদের তুলে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, তুই সবাইকে অ্যালার্ট কর, আমরা আসছি কিছুক্ষণের মধ্যেই। আচ্ছা ভাই। তারপর কল কেটে মোবাইল পকেটে রাখলাম। কিরে, কি হয়েছে? চট্টগ্রামের ডন আহাদ ও ঢাকা আসছে আমাদের তুলে নিয়ে যেতে আর ঢাকা কবজা করতে। ওর সাহস কেমনে হয়? ও কি জানে না মাফিয়া সাম্রাজ্যের বাবাকে? মনে হয় না, কারণ ও দুবাই থেকে এসেছে। ওহো, তাহলে চল, না হলে পরে বিপদ হবে। সবকিছু গোছা, যা। কি হয়েছে রে ভাই? শোনো নাই, ওইটাই। ভাই তুই এগুলোতে কেন চড়াইছস? জানোস কত চিন্তা হয়? চিন্তা করো না আপু। চলে যাবি? ভাবছিলাম কাল যাব, তবে উপায় নেই। আশা এসব শুনে একটু ভয় পায় এবং মন খারাপ করে ফেলে। তারপর সবকিছু গুছিয়ে 11টা নাগাদ বেরিয়ে পড়লাম সবার কাছ থেকে বিদায় নিয়ে। গাড়িতে আয়সা চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। সরি, আমাকে মাফ করে দাও, আসলে বুঝতেই তো পারছো। আচ্ছা, এসব করতে গিয়ে যদি তোমার কিছু হয় তো আমি কাকে নিয়ে বাঁচবো? কিছু হবে না আমার, নিশ্চিত থাকো। জানো না, মাফিয়ার গড ফাদার তো আমি। তাও ভয় করে। কিছু হবে না, আয়সার কিছু বলে না। এরপর দুপুর নাগাদ আমরা ঢাকায় আসি। বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে তারপর গেলাম ক্যাম্পে। ভাই আসছেন? কই তারা, কই আক্রমণ করেছে? না ভাই, এখন তো করে নাই, তবে খবর পাইছি তারা ঢাকা এসে পড়ছে, কোন জায়গায়? বিমানবন্দরে। ভালোই, এক কাজ কর, সবাইকে নিয়ে বের হ। আচ্ছা। তারপর আমরা 5টা হাইয়েস আর 2টা প্রাইভেট কার নিয়ে বের হই। সোজা চলাম বিমানবন্দরে। সেখানে পৌঁছাতেই আমাদের 3টা হাইয়েস বোমা মেরে উড়িয়ে দেয়, আর সাথে সাথে চারপাশ থেকে ঘিরে ধরে অনেকগুলা গাড়ি, এবং সবগুলা গাড়ি থেকে বেরিয়ে আসে সেই গ্যাংয়ের ছেলেরা। কিরে, তোদের মরার শখ বেশি তাই না? কে মরে কে বাঁচে দেখি না। এই বলে তারা সব আমাদের উপর গুলি চালাতে শুরু করে। সোজা গাড়িতে ঢুকে গেল, আর আমিও সেই ফাঁকে গাড়ি নিয়ে সোজা বেরিয়ে আসলাম মহাসড়কে। ওদিকে আবার ইফতিরা কেপি মেশিন গান দিয়ে অনেকগুলা গাড়ি ব্লাস্ট করে দেয়, আর সেই সুযোগে আমি চলে আসি। মহাসড়ক আসার কারণ, আমি সেখান থেকে ওই গ্যাংয়ের রাইট হ্যান্ড শো আরো 7 থেকে 8টা গাড়িকেও আমার পিছন দিয়ে নিয়ে আসে, কারণ অনেক দিনের ইচ্ছা ছিল ঢাকা মহাসড়কে গোলাগুলি করি। এরপর আমি গাড়ির উপরের অংশ খুলে দিই, আর সুজয় আর আরমান সেখানেই উঠে দাঁড়ায়, আর হাতের মধ্যে দুজনের 2টো শট গান নেয়, এবং সেই গ্যাংয়ের গাড়ির ট্যাঙ্ক বরাবর গুলি করে। সাথে সাথে 3টি গাড়ি ব্লাস্ট হয়ে হাওয়ায় উড়ে যায়। এরপর আরমান আবার গুলি করে আরো 2টা গাড়ির দিকে, সেগুলো ব্লাস্ট হয়ে হাওয়াতে উড়তে থাকে। ঠিক তখনই তাদের গাড়ির উপরের অংশ খুলে কিছু ছেলে বাইরে আসে, আর তাদের দেখে সুজে বলে, দোস্ত, হেডশট নিমো। লো, মারা নাই। তারপর সোজা পিস্তলটা তুলে 2টা গুলি করে, আর 2টো গুলিতেই সেই গ্যাংয়ের 2টা ছেলে মাথায় লাগে। তা দেখে আরমান বলে ওঠে, হোয়াট এ হেডশট ব্রো। থ্যাংক ব্রো। হঠাৎই কোথা থেকে আরো 5টা গাড়ি এসে তাদের সাথে যোগ দেয়, আর গাড়িগুলো থেকে একে একে সবাই বাড়ি বাড়ি মেশিন গান নিয়ে বের হয়।
এদিকে আমি গাড়ি চালাচ্ছিলাম মারাত্মক স্পিডে, অনেক কষ্ট হচ্ছিল কারণ মহাসড়কে বাস ট্রাক অনেক, যার জন্য গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে, শুধু বারবার এদিক সেদিক মোড় ঘোরাতে হচ্ছে। তবে আমারও ভালো লাগছিল কারণ আমি আবার ভালো ড্রাইভিং করতে পারি আর আমারও ভালো লাগে। হঠাৎ একটা গুলি এসে লাগে আমার গাড়ির লুকিং গ্লাসে। এর মধ্যে আরমান আমায় বলে, দোস্ত, গাড়ির স্পিড বাড়াতে থাক। কেন? এখন কাউন্টার অ্যাটাক চলবে। হঠাৎ চুপ কর, মাথা খারাপ হয়ে গেছে। ওই সুজয়, তুই M60 মেশিনটা নে আর আমি RR10 নিচ্ছি। ওকে ব্রো। তারপর তারা দুজন মেশিন গান দুটো নেয় আর গুলি করতে শুরু করে অজুরে তারদের উপর। আমি লুকিং গ্লাসের দিকে তাকাতে পুরো হতবাক হয়ে যাই, কারণ ওই দুই শালা গুলি করছে না আর কিছু। লুকিং গ্লাস স্পষ্ট দেখতে পাচ্ছি প্রত্যেকটা হাওয়ায় ভাসছে আর গাড়িগুলা থেকে ছিটকে ছিটকে পড়ছে আহাত গ্যাংয়ের ছেলেরা। প্রায় 2 ঘন্টা ধরে এমন গোলাগুলি চলছে। আরমান আর সুজয় দুজনেই কিছুক্ষণ পর পর মেশিন গানের ম্যাগাজিন পাল্টাচ্ছে আর ভয়ঙ্করভাবে তাদের উপর গুলি করছে। হঠাৎই সামনে থেকে 3টি গাড়ি গুলি করতে করতে এগিয়ে আসে। তাদেরকে আমি আমার কোমর থেকে পিস্তলটা বের করলাম আর গাড়ির জানালা দিয়ে সেই গাড়িগুলোর টায়ারে গুলি করি। সাথে সাথে গাড়ি দুটো উড়ে যায় আর 3 নং গাড়ির সামনে গ্লাস বরাবর গুলি করে গাড়ির ড্রাইভারের কপালে গিয়ে গুলিটা লাগে আর সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর গাড়ি গিয়ে সুজা ধাক্কা খায় রোডের পাশে এবং সেটাও শেষ হয়ে যায়। ঠিক তখনই সুজয় ভিতরে এসে আমায় বলে, বাহ মামা, খেলাটাতে দারুণ মজা লাগছে তো। আরে শালা, গিয়ে আগে ওই দিকটা দেখ। দরকার নেই, ওরা সব শেষ। কি বলস এত তাড়াতাড়ি? এটা রাইনার গ্যাং। জানি, সবাই জানে এই গ্যাংয়ের সাথে টক্কর দেওয়া এত সহজ না। হুম ঠিক তখনই আকাশে দুটো হেলিকপ্টার কোথা থেকে এসে আমাদের গাড়ি বরাবর বোমা মারে। ভাগ্য ভালো আমি গাড়িটা অ্যাঙ্গেল করে মরনি, তা না হলে এখনই উড়ে যেতাম। আবার হঠাৎ পিছন থেকে আরো 5টা গাড়ি আমাদের পিছে লাগে এবং সেই গাড়িগুলা থেকে ছেলেরা বেরিয়ে আমাদের উপর গুলি করতে থাকে। এবার মাথা পুরো গরম হয়ে যায়, অনেক রাগ ওঠে। তাই গাড়িকে থামিয়ে দিলাম মেঘনা নদীর পাড়ে, কারণ তখন আমরা প্রায় মেঘনা ব্রিজের কাছে। তাই আমি ব্রিজে না গিয়ে নদীর পাড়ে নামিয়ে দিলাম আর সেখানে গাড়ি দাঁড় করালাম। তারপর আমরা 3 জন গাড়ি থেকে বেরিয়ে এলাম হাতে মেশিন গান নিয়ে এবং তারাও আসে সেখানে। হেলিকপ্টার গুলো সেখানে নামে আর সেই গ্যাংয়ের রাইট হ্যান্ড সহ কমপক্ষে 50 জন ছেলেও বেরিয়ে আসে গাড়ি থেকে। সবাই আমাদের দিকে মেশিন গানগুলো ধরে রাখে আর তাদের রাইট হ্যান্ড মানে রাফসান আমাদের বলে, কি রে গ্যাংস্টাররা, এখন কি হবে তোদের? আমাদের না নিয়ে বাপ, তোদের কি হবে? হ্যাঁ, মাথা ঠিক আছে তোর? আমরা 50-60 জন আর তোরা 3 জন। ওই কানা, আমরা রাইনার গ্যাং এর লিডার, দ্য কিং অফ মাফিয়া ওয়ার্ল্ড। তুই কাকে কি বলছো? ডায়লগ দিয়া কোনো লাভ নাই, এখন তোরা মিনিট খানেকের পথেই। কি কস? জানতাম না তো। এখন জানবি। ওই এইগুলারে গুলি করে ঝাঁঝরা বানিয়ে দে। আর সাথে সাথে সবাই আমাদের দিকে মেশিন গান তাক করে। ঠিক সেই মুহূর্তে আহাত গ্যাংয়ের ছেলেদের উপর অজরে গুলি হতে লাগলো উপর থেকে। আমরা উপরে তাকিয়ে দেখি, আমি উপরে তাকাতেই পুরো 1000 ভোল্টের শক খেলাম। মনে হচ্ছে আকাশ থেকে মাত্র ধপাস করে পড়লাম, কারণ এই গুলি আর কেউ করে নাই। আশা করতেছে ও হেলিকপ্টারের উপর থেকে 2 হাতে দুটো পিস্তল নিয়ে গুলি করতে করতে নিচে নামে। আয়শা দুটো হেলিকপ্টার নিয়ে এসেছিল আর সেই হেলিকপ্টার থেকে আয়শা, শাহরিয়ার, ইফতিয়ার আর একটা মেয়ে। আমি তো পুরো অবাক। আয়শা আর বাকিরা হেলিকপ্টার থেকে নেমে তাদের উপর গুলি করতে থাকে। তারপর কিছুক্ষণের মধ্যে তারা সবগুলো মাটিতে লুটিয়ে পড়ে, শুধু বাকি ছিল রাফসান। ঠিক তখনই ইফতি হেলিকপ্টারের ভিতর থেকে আহাতকে নিয়ে আসে। কিরে, ওরে কই পাইলি? ধরে নিয়ে আসছে। ও, তাহলে এই দুইটাকে একসাথে কর আর আমি দুইটারে হেডশট করবো। আচ্ছা ভাই। তারপর ইফতি আহাতকেও রাফসানের কাছে পাঠিয়ে দেয় আর সুজয় দুজনের মাথায় গুলি করে মারে। এবার আমি আয়েশার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করি, ওই তুমি এখানে কি করছো? তোমার যদি কিছু হয়ে যেত? চুপ একদম, আমি না এলে এখন তো নিজেই মরতে। যাই হোক, তুমি আসলা কেন? তুমি একা ডন না, আমিও আছি। মানে? মানে তুমি ডন আর আমি তোমার লেডি ডন। ভালো, খুব ভালো। এই মেয়েটাকে? ও হচ্ছে আমার ফ্রেন্ড রিমি। রিমি, এ হচ্ছে তোমার দুলা ভাই। ভালো আছেন ভাইয়া? হঠাৎ আমার চোখ যায়
সুজয়ের দিকে। ও এক হাতারে রিমির দিকে তাকিয়ে আছে। ওই 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 গাদা, হ্যাঁ হ্যাঁ বল। শালা কই চলে গেলি? রিমি প্রেমের দুনিয়ায়। কি বুঝে নাই, আরেকবার বল। না না কিছু না, চল। তারপর সবাই আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আমি আর আয়েশা গাড়িতে, সুজয় আর বাকিরা হেলিকপ্টারে। তারপর সবাই আবার রওনা দিলাম ঢাকার উদ্দেশ্যে। আমি আর আয়েশা গাড়িতে, সুজয় আর বাকিরা হেলিকপ্টারে। আমি ড্রাইভিং করছিলাম, আর এমন সময় আয়েশা আমায় বলল, এই একটা উম্মা দাও না প্লিজ। আরে তুমি কি পাগল হয়ে গেছো? গাড়ি চালানো অবস্থায় তোমাকে? প্লিজ প্লিজ প্লিজ। না, বাসায় গিয়ে তারপর তখন যত লাগবে দিব। দিবা কিনা বলো। না এখন না। ওকে দেখো তাহলে। এ বলে আয়শা তার সিট থেকে উঠে সোজা আমার দিকে হয়ে আমার খুলে বসে। আরে আরে কি করছো? আর অ্যাক্সিডেন্ট করবে তো। চুপ। এ বলে আয়শা আমায় একের পর এক কিস করতে লাগলো। আমি তো পুরো নাজেহাল, গাড়ি চালাবো নাকি এগুলো থামাবো। আর কিছু না ভেবে আয়শাকে সরিয়ে দিলাম আমার কোল থেকে। এর জন্য আয়শা মুখ গুমরা করে বসে থাকে। অনেকক্ষণ পর ফিরলাম বাড়িতে। এসে দেখলাম আয়শা রাগ দেখিয়ে ঘরে চলে যেতে লাগলো। আমি কয়েকবার ডাকও দিলাম, কিন্তু সে সোজা রুমে চলে যায়। আমি কিছু বললাম না, চলে আসলাম রুমে। রুমে এসে আমি আয়শাকে দেখতে পেলাম না, তার মানে সে অন্য রুমে আছে। থাক, রাগ কমলে নিজেই আসবে। তাই আমি গিয়ে ফ্রেশ হয়ে এসে চেঞ্জ করে বিছানা গায়ে এলিয়ে দিলাম। কখন যে ঘুমিয়ে পড়লাম তাও জানি না। যখন ঘুম ভেঙে যায় তখন মনে হলো খেতনো আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তাই চোখ খুলে দেখলাম আর কেউ নয়, আয়শা শুয়ে আছে। আমি জানতাম যে রাগ কমলে নিজেই আসবে। ওই হুম রাগ কমেছে আপনার? হুম। এবার উঠেন, খেয়ে নিন, অনেক খিদে পেয়েছে। না আমি উঠবো না। আরে অনেক খিদে পেয়েছে তো। সত্যি? সত্যি। আচ্ছা চলো। তারপর দুজন উঠে গেলাম নিচে। নিচে গিয়ে দেখি সূর্য, আরমান, রিমি সোফায় বসে আড্ডা দিচ্ছে। পাশে ইফতি কার সাথে যেন কথা বলছে, আর সজীব এক পাশে বসে গান শুনছে। আমি তো সে এসে দিলাম ঘুম, তাই আর কিছু জানি না কি হয়েছে না হয়েছে। এখন দেখতে পেলাম। কিরে রোমিও জুলিয়েট, তোদের ঘুম এখন ভাঙছে? আরে ভাই বলছি না, পুরো শরীর ব্যথা করছে যেভাবে ডাইভিং করেছি। আয় বস এখানে। তারপর গেলাম সেখানে, আমরাও বসলাম। ওই জানোস, সুজয় আজ ক্রাশ খাইয়া ব্রাশ হয়ে গেছে। মানে? আমাদের সুজয় শালা ভাবির সুজয় আর কিছু বলতে না দিয়ে আরমানের মুখ চেপে ধরে। আরমান আর কিছু বলতে পারলো না। তখন আরমান সুজয়ের পেটে একটা ঘুষি মারে, আর সুজয় আরমানের মুখ ছেড়ে নিজের পেটে হাত দেয়। তখন আরমান বলে, শোন ভাই, সুজয় ভাবির বান্ধবী রিমির উপর ক্রাশ খায়, মানে তাকে ভালোবেসে ফেলে। কি সত্যি? হুম সুজয় এটা শুনে সুজয় রুমে ঢুকে যায়। আমরা সবাই বসে হাসতে থাকি, এমনকি রিমিও উঠে চলে যায়। তখনই আয়শা বলে, প্লিজ তোমার বন্ধু সুজয় একা রিমির প্রেমে পড়ে নাই, রিমিও তার প্রেমে পড়েছে। কি? বাহ, খুব ভালোই তো কাহিনী, দুজন দুজনের প্রেমে। হুম। আমি উঠে গেলাম সুজয়ের কাছে, আর আয়শাকে বললাম রিমিকে ডেকে আনতে। সুজয়ের রুমে ঢুকতেই তাকে ডাকলাম, ওই শালা, কি? তুই শালা একটা মেয়ে, কেন? বলত ভালোবেসেছিস, অথচ শোরুমে সেখান থেকে চলে এলি তাকে না বলে। আরে আমার ভয় হয়। চুপ কর গাদা, যা প্রপোজ কর, রিমিও নাকি তোকে ভালোবাসে। কি কি বলছো ভাই, সত্যি? হুম তুই কেমনে জানছস? আয়শা বলেছে চল প্রপোজ করবি। তারপর সুজয়কে নিয়ে আসলাম ড্রয়িং রুমে। এসে দেখলাম রিমিও সেখানে, তাই সুজয়কে আস্তে করে বললাম, যা দোস্ত। হুম। তারপর সুজয় রিমির কাছে যায় আর রিমিকে প্রপোজ করে, আর কিছুটা অবাক হয়ে তাকিয়ে তার ভালোবাসার কথা জানিয়ে দেয়। বাহ, খুব ভালো একটা কাহিনী দেখলাম। তখনই সজীব এসে আমায় বলে ওঠে, ভাই পাকিস্তানের আলী বাদশাহ কল করে বলেছে যে উনি নাকি ভয়ঙ্কর ভয়ঙ্কর এক্সপ্লোসিভ রেখেছে আমাদের জন্য। তার মধ্যে স্পেশাল হচ্ছে SK417, BREN2, SK416A3, BA888AA আর CZSP01। এখন উনি বলছে যে কার্গো প্লেনে এক্সপ্লোসিভগুলো রেখেছে, তা দেখে নিয়ে আসতে। আচ্ছা এক কাজ কর, তুই আর ইফতি যা, গিয়ে ডিল ফাইনাল করে সব নিয়ে আয়। আচ্ছা ভাই, কখন যেতাম? আগামীকাল সকালে বেরিয়ে পড়িস। আচ্ছা ভাই। ভাই আরেকটা কথা ছিল। বল। আলী বাদশাহ আমাকে জানিয়েছে যে পাকিস্তানি মাফিয়া কিং খালিদ বিন আল রশিদ আর তার মেয়ে ফাইজা বিন নুরি
তারা দুজনেই বড় একটা গ্যাং নিয়ে আমাদের বাংলাদেশের সব মাফিয়াকে নিজেদের দখলে নিয়ে বাংলায় রাজত্ব করতে চায়। ওই আসতে দে, এই বাংলায় শুধু রানার গ্যাংয়েই রাজত্ব করবে, আর কেউ না। তোরা গিয়ে কালকে সব এক্সপ্লোসিভ নিয়ে আয়, বাকিটা দেখা যাবে। আচ্ছা ভাই। হুম। তারপর আরমান আমায় বলে, কে না কে আসছে বাংলা দখল করতে। দেখা যাক, এখন যা খেয়ে দে, ঘুমা গিয়ে। হুম। তারপর সবাই খেয়ে দিয়ে চলে গেলাম যে যার রুমে। আয়শা জামাই বলে ও নাকি আমার সাথে ঘুমাবে, তাই আমিও কিছু বলি না। তারপর গেলাম রুমে, ঘুমাতে গেলাম। এই আজ সারা রাত কিন্তু আমাকে জড়িয়ে ধরে থাকবা। থাকবো শোনা। থ্যাংক ইউ। তারপর আমি গিয়ে শুয়ে পড়লাম। আয়শা কিছুক্ষণ পরে এসে আমার পাশে শুয়ে পড়ে। ও নিজের বালিশ ফেলে দিয়ে আমার বুকে মাথা রাখে। এ কি, বালিশ কেন ফেলে দিলা? আমার বালিশ দরকার নেই, তোমার বুকে আজীবন মাথা রেখে ঘুমাবো। আমি কিছু বললাম না, আয়শার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। আয়শা আমার শক্ত করে জড়িয়ে ধরে আছে। তখন আমার মাথায় কেন জানি দুষ্ট বুদ্ধি আসে, তাই আয়শাকে বলে, ওই এদিকে দেখাও। বলো। আমি কিছু না বলে ওর ঠোঁট আর আমার ঠোঁট এক করে দিলাম। আয়শা ও রেসপন্স করছে, আমি তাকে আমার উপর তুলে ফেলি আর তখনও তাকে কিস করছিলাম। কিছুক্ষণ পরে ছেড়ে দিলাম আর দুজনে হাঁপাতে লাগলাম। তারপর আবার তার ঠোঁট দখল করলাম আর তারপর দুজনে চলে গেলাম আদিম ভালোবাসার খেলার জগতে। সকালে ঘুম ভাঙলে দেখি আয়শা পাশে নাই। এ কি গেল কই? তখন ওয়াশরুম থেকে বেরিয়ে আসে আয়শা। তুমি সকাল সকাল গোসল করছো, ঘটনা কি? ঘটনা কি মানে? কাল রাতে আপনি কি করেছেন মনে নেই? কি করছি যে? চুপ লুচু, এসব আবার জিজ্ঞাসা করতে শরম করে না? শরম কেন করবে? যা করছি আমার হবু বউয়ের সাথে করছে। ভালো হয়েছে, এবার যাও তুমিও গোসল করে আসো। যাচ্ছি। তবে তবে কি? তবে ভাবছি টি-20 সেকেন্ড ইনিংসটাও শুরু করে দেই। চুপ শয়তান, যাও গোসল করে আসো। তারপর আমিও কিছু না বলে উঠে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি আয়শা চুল বাঁধছে, তাই আমি গিয়ে তাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই কি করো, ছাড়ো, কেউ এসে যাবে। আসুক, আমি প্রেম করছি আর কেউ আসবেও না, বাইরে গার্ড আছে। আচ্ছা আচ্ছা, তাও ছাড়ো। না, এ বলে আয়শাকে একটা চুম্মা দিলাম গালে। তারপর তাকে ছেড়ে দিলাম আর সাথে সাথে আয়শা নিচে চলে যায়। আমি কিছুক্ষণ পরে নিচে নামি। নিচে গিয়ে দেখি সবাই আমার জন্য ওয়েট করছে, একসাথে নাস্তা করার জন্য। কি রে অলস ব্যক্তি, এত দেরিতে ঘুম থেকে উঠছিস কেন? আরে কাল রাতে ঘুম হয় নাই। কেন, ভাবি ঘুমাতে দেয় না? এই মিথ্যে বলো কেন? তুমি তো আমাকে ঘুমাতে দাও নাই, উল্টো। কেন, ভাবি কি করছে ও? কিছু না। না কিছু একটা তো হয়েছে। ওই শালা, খা আগে। খাওয়া শেষে বলবেন ওকে? আরে আগে খেয়ে উঠো, তারপর দেখা যাবে। হুম। তারপর সবাই খেয়ে দিয়ে উঠলাম, গিয়ে বসলাম সোফায়। ওই চল আজকে কোথা থেকে ঘুরে আসি। কই যাবি বল? চল আজ বোট দিয়ে মেঘনা নদী ঘুরি। ওকে, কখন যাবি? কিছুক্ষণের মধ্যেই। তোমরা কি বলো? আমরা রাজি। তাহলে যাও, রেডি হও গিয়ে। তারপর আয়শা রিমি চলে যায় তৈরি হতে। হ্যাঁ, আমরা উঠতে যাব। এমন সময় কল আসে সজীবের। কাহিনীটা ঠিক বুঝলাম না। তারা আজ সকাল 7টায় ফ্লাইটে পাকিস্তানে যায় আর এর মধ্যে কল। যাই হোক, আগে রিসিভ করি। হ্যালো ভাই, একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে আবার? ভাই, খালিদ বিন আল রশিদ আর তার মেয়ে ফাইজা বিন নুরি সহ প্রায় 400 ছেলে নিয়ে বাংলাদেশে আসে গতকাল রাতে। কি বলস? খবরটা আগে দিবি না? ভাই, আমিও শুনছি মাত্র। আচ্ছা শোন, তোরা এক্সপ্লোসিভ নিয়ে আয় তাড়াতাড়ি, এদিকে আমরা দেখে নেব। আচ্ছা ভাই। তারপর কল কেটে দিলাম। কিরে কি হয়েছে আবার? আরে খালিদ বিন আল রাশিদ তার মেয়ে সহ 400 জন ছেলে নাকি বাংলাদেশে আসে গতকাল রাতে। ও আরে চলো মিয়া, আগে ঘুরে আসি, এসব যা হবে দেখা যাবে। চল। তারপর আমরাও গিয়ে তৈরি হয়ে গাড়ি বের করি। এরপর আয়শা আর রিমিও আসে। ইস, আয়শাকে মারাত্মক সুন্দর লাগছে, বলার ভাষা নাই। যাই হোক, তারপর আমি, আয়শা আর সুজয় রিমি এক গাড়িতে উঠে। আরমান নিজে আরেকটা গাড়ি নেয়। শালা, গাড়িতে সুজয় আর রিমি যেভাবে রোমান্স করা শুরু করে দিছে, মনে হচ্ছে আশিকি 4 তারাই বের করবে। ওই শালা, একটু কম করে রোমান্স কর না। বাসা তো খালি আছে, করতে পারবে তো সেখানে। তুই ছাড়া গাড়ি চালা। তুই গাড়ি থেকে নামিস, তারপর তোরে দেখামো। সুজয় কিছু না বলে তার কাজে ব্যস্ত। আর এদিকে আয়শা মিটমিট হাসছে। আমি তো জানি আয়শা হাসছে কেন, কারণ আমার তো কাল রাতে আশিকির পার্ট একটা শেষ করে ফেলি। তারপর চললাম মেঘনা নদীর উদ্দেশ্যে। দুপুর 12টায় বাসা থেকে বের হলাম।
আর 1:30-এ গিয়ে মেঘনা ঘাটে পৌঁছায়। গাড়ি থেকে নেমে আগে একটু রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নিলাম সবাই। আমাদের গ্যাং পুরো দেশেই পরিচিত, তাই যেখানে সেখানে যেই দেখে সে তাকিয়ে রাখে যেন ফিল্মের শুটিং চলছে। যাই হোক, তারপর খেয়ে দিয়ে রেস্টুরেন্ট থেকে বিকাল 3টায় বের হলাম। এরপর দুটো বোট নিয়ে মেঘনা নদী ঘুরতে চলে আসলাম। খুব ভালো লাগছিল, ঠান্ডা বাতাস, পানির ঢেউ, জাহাজের মেলা, প্রায় এক প্রকার অসাধারণ এক দৃশ্য। ঠিক তখনই করে দুর্ঘটনা, মানে আমাদের পেছন থেকে একটা গুলি এসে আরমানের কানের পাশ দিয়ে চলে যায়। সাথে সাথে পেছনে তাকিয়ে দেখি 7 থেকে 8টা বোট থেকে কিছু সংখ্যক ছেলে আমাদের গুলি করছে। আমার মাথায় কিছুই ঢুকছে না, এরা কারা আর এভাবে আমাদের পিছনে পড়ছে কেন? তখনই আরমান বলে, প্রিন্স, এরা তো খালিদ রাশিদের ছেলে। তুই কেমনে বুঝলি? দেখ, সবগুলাই পাকিস্তানি কাপড়ে। আমি তখন তাদের ভালোভাবে খেয়াল করে নাই। আরমানের বলার পর দেখলাম আরমান ঠিকই বলছে, সবগুলো পাকিস্তানি কাপড়ে। আরমানের কিছু বাবার দরকার নাই, অ্যাটাক। সুজয়, রেডি হ। রেডি? তারপর আমরা বোর্ডের একটা বক্সের ভিতর থেকে আমাদের রাখা মেশিন গানগুলি বের করি আর তারপর তাদের দিকে অনবরত গুলি করতে থাকি। তবে একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বোর্ডে 2জন মেয়ে ছিল। তাই আমি বোর্ডের ড্রাইভারকে বলি, ওই তুই বোট আঁকাবাঁকা করে চালা। কেন ভাই? সেটা তুই বুঝবি না, যা বলছি তাই কর। আচ্ছা ভাই। তখন আরেক অবাক করা কাণ্ড ঘটে। আয়শা আমার কোমর থেকে আমার শর্ট গানটা নিয়ে তারপর রিমি সুচের শর্ট গানটা নেয় আর তাদের উপর মারাত্মকভাবে ফায়ার করে। আয়শা আর রিমি একটা টার্গেটও মিস হচ্ছে না। আমি তো পুরাই টাস্কি, এরা এত শার্প শুট করছে কিভাবে আমার মাথায় ঢুকছে না। যাই হোক, সেটা পরে ভাববো, আগে এদিক সামলাই। তারপর আমরা একে একে তাদের সব বোট উড়িয়ে দেই। প্রতিটি ফায়ারে আমাদের হাত পা খেয়ে পড়ছিল, কারণ বোর্ডে ঠিক করে দাঁড়ানো যাচ্ছিল না। তারপর এসব শেষ করে আমরা আবার আসি আগের ঘাটে। এসে গাড়ি নিয়ে সোজা ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। ঢাকা যেতে যেতে রাত হয়ে গিয়েছিল। এসে খেয়ে দিয়ে যে যার রুমে চলে যায়, কারণ সবাই অনেক ক্লান্ত ছিল। আমি আর আয়শাও চলে আসি রুমে আর তারপর শুয়ে পড়ি। আচ্ছা, আজ তুমি এভাবে ফায়ার করছিলে কিভাবে? তোমার একটা টার্গেটও মিস হচ্ছিল না। আসলে এটা একমাত্র কারণ আমার বাবা, মানে? মানে আমার বাবাই আমাকে শার্প শুটিং শিখিয়েছে। কিন্তু কেন? কারণ আমার বাবা চেয়েছিল আমাকে তার গ্যাংয়ের লিডার করবে। ও আচ্ছা, ঘুমাও। তারপর আয়শাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। এরপর দিন সকালে ঘুমাকে আয়শা ডাকে। চোখ মেলে দেখি ম্যাডাম গোসল করে এসে চুল মুছতে মুছতে আমায় রাখে। আমি তো তাকে দেখে পুরাই ক্রাশ। কি মায়াবী লাগছে তাকে, বলে বোঝাতে পারবো না। আর মিস্টার, এভাবে কি দেখছো? আমার মায়াবী পরে রাখে। তাই নাকি? হয়েছে, আর দেখতে হবে না, যাও ফ্রেশ হয়ে আসো। ওকে ম্যাডাম। এবেলে উঠে একসাথে একটা চুমা দিয়ে সোজা ওয়াশরুমে চলে যাই। এরপর ফ্রেশ হয়ে নিচে যাই, গিয়ে দেখি সবাই আগের মতো আমার জন্য অপেক্ষা করছে। গুড মর্নিং। মর্নিং। আচ্ছা প্রিন্স, কালকের ব্যাপারটা না আমার মাথায় আসছে না। কোনটা? ওই এলাকার ব্যাপারটা? আরে দূর না, তো এদের ফায়ারিং এর কাহিনীটা। সেটা পরে শুনেছি, আগে তাড়াতাড়ি খেয়ে নে। আমি তুই সুজয় একটু কেঁপে যাবো। ইফতিয়ার সুজয় নাকি সব এনে ফেলেছে আর একটা বিষয় নিয়ে মিটিং আছে। ওকে। তারপর সবাই খেয়ে উঠে চলে আসলাম রুমে। আমি এসে রেডি হয়ে বেরিয়ে গেলাম সুজয় আর আরমানকে নিয়ে। সুজা ক্যাম্পে এসে দেখি সব মাফিয়া ক্রু আর আমার গ্যাং এর ছেলেরা যে যার মতো কাজে ব্যস্ত। আমরা গিয়ে আগে এক্সপ্লোজিভ গুলো দেখি। সব পারফেক্ট আছে, খুব দামি দামি রাইফেল, মেশিন গান, স্নাইপার, শটগান। তারপর সেগুলো সেটেলমেন্ট করে চলে গেলাম মিটিং রুমে। কিরে, আর কেউ নাই? না, কেন? কারণ মিটিংটা আমরা 3জনই করব। মানে? শোন, আসলে কালকে যে অ্যাটাক হয়েছে আমাদের উপর, সেটা কিন্তু আচমকা নয়। আমাদের গ্যাং এর কেউ খবর দিচ্ছে যে আমরা সেই টাইমে সেখানে থাকবো। সেটাই ভাবছিলাম। কে হতে পারে? সেটা খোঁজ লাগাতে হবে। তারপর এই বিষয়ে আরো কিছুক্ষণ কথা বলে বেরিয়ে পড়ি সেখান থেকে। ক্যাম্প থেকে শুধু শপিং মলে আসি, কারণ আয়েশার কিছু কসমেটিক্স লাগবে। তাই মলে ঢুকতে আরমান একটা মেয়ের সঙ্গে দেখা খায় আর সাথে সাথে দুজনই পড়ে যায়। আরমান উঠে মেয়েটাকে না তুলে হাঁটা শুরু করে। আমি এই কাণ্ড থেকে তো তাকিয়ে থাকি তার দিকে। তারপর মেয়েটা উঠে আরমানকে জিজ্ঞাসা করে, এই আন্ধা নাকি? কেন? ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আর ফেলেছো তো ফেলেছো, উল্টে না তুলে চলে যাচ্ছ। এই ডেভিল কখনো মেয়েদের সাহায্য করে না, আর এটা ডেভিলের স্বভাবতই। মানে? খুব সোজা, তুমি প্রতিমন্দির না যে উঠতে পারবে না, তাই তোমাকে তুলে নেই। তুমি কি মানুষ? না, আমি ডেভিল।
এই বলে মেয়েটা চলে যায়, আরমানও সেখান থেকে চলে যায়। ওই মেয়েটার সাথে এমন করলি কেন? আরে বাদ দে না। তবে যাই বল, মেয়েটা কিন্তু হেব্বি সুন্দরী ছিল। এ বক বক কম কর, ডেভিল এসবের ধার ধারে না। শালা, এসবের জন্য কখনো কাউকে পাবি না। আমি না, আমাকে পেতে হবে। মানে? কিছু না, বাদ দে, চল। তারপর আমরা কসমেটিকের দোকানে যাই। দোকানদার আমাদের দেখে ভয়ে কুকড়ে ওঠে। আপনারা কি লাগবে বলুন। আরে আপনি ভয় পাবেন না। না না, অসুবিধা নাই, বলেন কি লাগবে। তারপর দোকানটা থেকে কিছু জিনিস নিয়ে বেরিয়ে পড়লাম। মলের মধ্যে যে আমাদের দেখছে সেই বই একপাশে সরে যাচ্ছে। এসব আমরা একটু অবাক হলাম না। এরপর সেখান থেকে বেরিয়ে সোজা বাড়িতে চলে আসি। রুমে গিয়ে দেখি আয়সা শুয়ে শুয়ে মোবাইল টিপছে। আমি জিনিসগুলো টেবিলের উপর রেখে চুপচাপ গিয়ে আয়সাকে একটা ছোঁয়া দেই। ম্যাডাম, কি করছেন? আরে তুমি কখন আসলা? এ বলে আয়সা উঠে আমাকে জড়িয়ে ধরে। এই তো মাত্র। আর ওই যে তোমার জিনিসপত্র। মা থ্যাংক ইউ। ওয়েলকাম। তখন সুজয় রুমে আসে। কি রে শালা, সবসময় রোমান্স করতে হয়? সেটা তো জানতে হবে না, বল কি চাই। নিচে আয়, কথা আছে। আচ্ছা যা, আসতেছি। হুম। তারপর সুজয় চলে যায় আর আমিও আয়েশাকে নিয়ে চলে যাই, গিয়ে সোফায় বসি। বল কি হয়েছে? আসলে আমরা যে এভাবে সবাই কাটাচ্ছি, একবারও কলেজের কথা ভেবেছিস? আর সামনে এক্সাম। এই রে, একদম ভুলে গেছিলাম। বাহ, কংগ্রেস ভাই। কাল থেকে কলেজে জয়েন দিব। সেটার জন্যই ডাকছি। কাল যাবো কলেজে। তারপর আরো কিছুক্ষণ কথা বলে চলে গেলাম খেতে। খেয়ে দিয়ে ঘুমাতে গেলাম। এরপর দিন সকালে সবাই কলেজে যাওয়ার জন্য রেডি হলাম। তারপর বেরিয়ে পড়লাম। অনেকদিন পর যাচ্ছি কলেজে, কেমন জানি লাগতেছে। কি হবে এসব ভাবতে ভাবতে চলে আসলাম। গেটে যেই সবাই একসাথে ঢুকলাম, তখনই একে একে কলেজের সব ছেলে মেয়ে আমাদের দিকে তাকিয়ে দেখে। কেমন যেন নিজেকে অন্য গ্রহের পানি মনে হচ্ছিল। কলেজের সবাই যেন এলিয়েন দেখছে, সবাই তাকিয়েছিল। এরপর ক্যাম্পাসের এক পাশে গিয়ে বসলাম। কিরে দোস্ত, সবাই এভাবে তাকিয়ে আছে কেন? এই রায়নার গ্যাংয়ের নাম এখন পুরো বাংলাদেশি খবর হয়েছে। আর মরণাই কলেজে কি করে গেছিলাম। তখনই বেল বাজে, তাই উড়ে চলে গেলাম ক্লাসে। ক্লাসে ঢুকে আরেক টাস্কে খাই। আমাদের ঢুকতে থেকে সবাই চুপচাপ হয়ে যায়, কেউ কথা বলে না। তখন স্যার ক্লাসে আসে আর আমাদের দেখে উনিও আরেক শখ খায়। তাই জিজ্ঞেস করি, স্যার কেমন আছেন? ভালো। কি হলো স্যার, এমন করছেন কেন? কিছু না তো। প্লিজ স্যার, ভয় পাবেন না, আপনি আমাদের গুরুজন, এভাবে কথা বলেন না প্লিজ। স্যার আমার কথা শুনে যেন আকাশ থেকে পড়লো। তারপর উনি একটা মুচকি হাসি দিয়ে আমার জিজ্ঞেস করে, তোমরা কেমন আছো? এই তো ভালোই। এতদিন পর কোথেকে আসলা? আসলে সেটা না হয় পরে জানলেন, এখন ক্লাস করান। উনি আর কিছু বলেন না, ক্লাস শুরু করে। এরপর সব ক্লাস শেষ করে বাইরে আসি। অনেকদিন পর, ভালো লাগছে। তাই? হুম। আচ্ছা চল, কাজ আছে। তারপর আর ক্যাম্পাসে বসলাম না। বাইক বের করতে যাব, তখনই কিছু ছেলে কলেজে কিছু মেয়েকে উত্ত্যক্ত করতে দেখে। তাই গেলাম সেদিকে। ওই কিরে, প্রবলেম কি? এদের সাথে এমন করছিস কেন? ওই কে রে তুই? হ্যাঁ, তোরা চিনিস না আমাদের? ও, কোন বাল তোরা? অনেকদিন পর নতুন কাউকে পেলাম। মানে কি বকছিস? আমি কিছু না বলে সোজা পিস্তলটা বের করে চারিদিকে দৌড়ালাম। ছেলেগুলো পিস্তল থেকে ভয়ে কাঁপতে থাকে। ঠিক তখনই আরেকটা ছেলে এসে জায়গায় দাঁড়িয়ে যায় আর তাকে বলে, কি রে তুই কি করেছিস? জানিস এরা কারা? কে এরা? ওরে ভাই, এরা হচ্ছে রায়হান গ্যাং এর লিডার। উনি প্রিন্স ভাই। ছেলেটার কথাটা শুনে জায়গা থেকে নড়ে ওঠে আর সোজা আমার পায়ে ধরে বসে পড়ে। কি রে, এখন চিনছস? মাফ করে দাও ভাই, আমি একদম জানতাম না। আজকের পর থেকে তোরা যদি আর কোনো মেয়েকে ডিস্টার্ব করিস, তাহলে পিস্তলের ট্রিগার না তোর মাথায় টেনে দেবো। যা, সোজা চলে যা। ছেলেটা কিছু না বলে এক দৌড়ে সেখান থেকে চলে যায়। আর মাঠের সবাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে। আমরা আর কিছু না বলে সেখান থেকে চলে আসি। বাইরে এসে আমি আর বাকিরা বাইক বের করছিলাম আর আরমান যে সিগারেট আনতে। তখন করে আরেক ঘটনা। গতকাল যে মেয়েটার সাথে আরমান ধাক্কা খায়, আজ আবার সে মেয়ের বরাবরই পড়ে যায়। এই কি আপনি? আপনি এখানে কি করছেন? ওই এই কলেজে আমি পড়ি। ও না, আমি তো ভাবলাম আবার কাকে ধাক্কা দিতে এসেছেন। এই কি উল্টাপাল্টা বকো? ঠিকই বলেছি। আচ্ছা আপনার কি? কেন? এমনি। কালকে যেটা বলেছি সেটাই। ডেভিল কারোর নাম হয়? না হওয়ার কি আছে? যাই হোক, বাদ দেন, আমি ফাইজা।
তো কি করতাম আমি এখন? কিচ্ছু করতে হবে না, ফালতু একটা। এ বলে মেয়েরা সেখান থেকে হাঁটা শুরু করে। আরমান সিগারেট টানতে টানতে আমাদের কাছে আসে। কিরে শালা, মেয়েদের সাথে এমন করলি কেন? আরে আমার সম্পর্কে জিজ্ঞেস করছিল, তাই ওই আর কি। চুপ কর। আচ্ছা, মেয়েটা কে? চিনি না, গতকাল মলে দেখা হয়েছিল। মানে? তারপর আশিকে সব খুলে বললাম। ও, যাই হোক, চলো। ওই চল। হুম, তারপর আমরা সবাই চলে আসলাম বাসায়। বাসায় আসার পর ইফতি আমায় কল দেয়। বল ভাই, একটু ক্যাম্পে আসেন, একটা সমস্যা হয়েছে। আচ্ছা, আসতেছি। এরপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে গেলাম। আজকে আবার সবাইকে সাথে নিয়ে নিলাম। ক্যাম্পের সামনে গিয়ে দেখি অনেকগুলো গাড়ি, সাথে অনেক ছেলে পেলে দাঁড়িয়ে আছে এবং কয়েকটা পুলিশের গাড়িও। আমি গাড়ি থেকে নেমে সোজা ভিতরে যাই। ভিতরে ঢুকতে আমার চোখ কপালে, কারণ ডিআইজি সহ খালিদ বিন আল রাশিদের পুরো গ্যাং এখানে। আমাকে দেখি ডিআইজি আর রাশিদ একটু নড়াচড়ে বসে, আর বাকি সবাই দাঁড়িয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিন্স। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ব্যাপার কি আপনার এখানে? আমরা একটা ডিল করতে এসেছি। খালিদ বিন আর রাশিদ হচ্ছে বাংলাদেশি। ওরা একটা কারণে পাকিস্তান চলে যায় আর সেখানে নিজের মাফিয়া সাম্রাজ্য গড়ে তোলে। কি ডিল? কিসের ডিল? এটাই যে বাংলা অর্ধেক আপনার আর অর্ধেক আমার, বিনিময়ে আপনি যা চাইবেন তাই পাবেন। সজীব পিস্তল দেয়, সাথে সাথে সজীব আমায় পিস্তল দেয়, আর তাদেরকে ডিআইজি উঠে তার পিস্তল বের করে আমার দিকে ধরে। এই কুত্তার বাচ্চা, জানিস না এটা প্রিন্সের সাম্রাজ্য? কোন সাহসে তুই এদেশে এসে আমার ক্যাম্পে ঢুকে আমাকে এই লোভ দেখাচ্ছিস? দেখ প্রিন্স, ভালো ভালো রাজি হয়ে যা, তা না হলে কি? তা না হলে কি? তা না হলে সবগুলোকে মেরে এখানেই পুঁতে ফেলবো। কি তোর এত বড় সাহস? কথাটা শুনে আমি ডিআইজির মাথা বরাবর গুলি করে দেই। সেটা থেকে রাশিদ কিছুটা ঘাবড়ে যায় আর তার রাইট হ্যান্ডকে বলে, ওই সবকো লে আ। ঠিক তখনই সজীব ইফতি ফায়ার। আর মানে কথাটা শুনে সাথে সাথে আমার গ্যাংয়ের ছেলেরা মেশিন গান নিয়ে একাদের গুলি করা শুরু করে দেয়। আয়শা আর রিমি আমার পাশে এসে দাঁড়িয়ে থাকে। রাশিদ আর তার রাইট হ্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে কাণ্ড দেখতে থাকে। অল্প কিছুক্ষণের মধ্যে ভিতরে সবাই শেষ। তবে আরেকটা মজার কাণ্ড হচ্ছে, আমার ছেলে শুধু ভেতরে না, বাইরে দাঁড়িয়ে থাকা ছেলেদেরও মাটিতে শুয়ে দেয়। তখনই রাশিদ বলে, ওই প্লিজ এসব বন্ধ করেন। চুপ কর হারামি, এখন তুই মরবি। আমি কথা বলে শেষ করার সাথে সাথে রাশিদের রাইট হ্যান্ড আমার দিকে একটা পিস্তল ধরে সেটা থেকে ইফতি থেকে বুকের মধ্যে গুলি করে দেয় আর সেও মাটিতে পড়ে যায়। তারপর আমিও আমার পিস্তলটা তার দিকে ধরি। সেটা থেকে রাশিদ ভয় পেয়ে আমার কাছে হাত জোর করে ক্ষমা চেতে থাকে। ঠিক সেই মুহূর্তে বাইরে প্রচুর গুলির আওয়াজ শোনা যায়। কাহিনী কি? আবার কিসের গোলাগুলি? তাড়াতাড়ি গিয়ে দেখলাম, বাইরে গিয়ে তো আমার চোখ কপালে, কারণ যে মেয়ের সাথে গতকাল মলে আর আজ কলেজে দেখা হয়, সেই মেয়েটাই এখানে এসে দুই হাতে দুইটা পিস্তল নিয়ে আমার প্রত্যেকটা ছেলেকে এক এক করে মারছে। যখন আমরা যাই, সে আমাদের দেখে এদিকে আসে। আর তুমি এখানে কি করছো? এই, তোর এখানে কাজ কি? ওই আওয়াজ কমাও, এত তেজ কিসের? হ্যাঁ, চুপ। কে তুই? আর এখানে কেন মরতে এসেছিস? বললাম না আমি ফাইজা, আর এখানে এসেছি তোদের বন্ধু খালিদ বিন আল রাশিদকে মারতে। মাথা ঠিক আছে? রাশিদ আমাদের বন্ধু হতে যাবে কেন? মানে? তখনই ভিতর থেকে রাশিদ বের হয়, হাতে একটা পিস্তল নিয়ে। মা তুই এসছিস? মা মানে? ওই এই মেয়ে তোর কি হয়? ও আমার মেয়ে ফাইজা বিন নুরি। কি? তার মানে এই সেই ফাইজা? জি, আমি সেই ফাইজা। মা শেষ করে দে এগুলারে। শেষ তো করবো, তবে ওদের না, তোকে। মানে? মানে মনে নেই, আজ থেকে 8 বছর আগে আমার মা বাবাকে খুন করে তুই আমায় নিয়ে পাকিস্তান চলে গেছিলি। আমি তো শুধু অপেক্ষায় ছিলাম যে কখন আমায় আবার দেশে নিয়ে আসবে। এখন আমার ইচ্ছা পূরণ হয়েছে, এবার আল্লাহ হাফেজ। এ বলে ফাইজা রাশিদের বুকে গুলি করে দেয় আর রাশিদ তার প্রাণহীন দেহটা নিয়ে মাটিতে পড়ে যায়। এই, তুই ওকে মেরেছিস, ভালো কথা, কিন্তু আমাদের ছেলেদের মারলি কেন? আসলে আমি ভেবেছিলাম যে ওরা রাশিদ গ্যাং এর, তাই বোধহয় এখানে এসে রায়নার গ্যাং এর সবাইকে মেরে ফেলেছে। এটা রানার গ্যাং। এই গ্যাংয়ের সামনে কোনো কেউ টিকতে পারে নাই, আর পারবেও না। শুনেছিলাম, তবে আজ বাস্তবে দেখলাম। যাই হোক, এবার আরেকটা কথা বলি মিস্টার ডেভিল ওরফে আরমান।
ওই আমার নাম জানলে কেমনে? জানছি আর কি। শোনো কি বলে, কি? তোমাকে মলে দেখার পর থেকে না আমার রাতের ঘুম উধাও হয়ে গেছে। আর আজকে আবার দেখার পর আমি একেবারেই তোমার প্রেমে পড়ে গেছি। তাই বলছি যে আই লাভ ইউ মিস্টার ডেভিল। ওই কি আবল তাবল বকছিস? আমার দ্বারা এসব হয় না, মাথা থেকে ফেল এসব। জি না, ভালো যখন বেসেছি আদায় করে তো ছাড়বই। দেখা যাক। আমরা তো সবাই হাবলার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাহিনী দেখতে থাকি। কি বলে এই মেয়ে এসব? তবে হ্যাঁ, যা বলছে খারাপ বলছে না, আমিও তার সাথে একমত। কারণ এই শালার একটা মেয়ে দরকার যে তাকে পিটিয়ে সোজা করতে পারবে, আর তার জন্য ফাইজা একদম পারফেক্ট। এই ফাইজা, আমিও তোমাদের সাথে একমত। আমরাও। শালা কোথায় আমাকে সাপোর্ট করবি তা না, উল্টো একে সাপোর্ট করছিস। তোরা শালা বন্ধু না অন্য কিছু? চুপ করো, চলো আমার সাথে। জি না, আমি তোর সাথে কোথাও যাব না। ওই চুপ একদম, চলো চুপচাপ। এই বলে ফাইজা আরমানকে টানতে টানতে নিয়ে যায় গাড়ির কাছে, আর তারপর তাকে গাড়ির ভিতরে বসিয়ে দিয়ে সে আরমানকে নিয়ে কই যেন চলে যায়। যা শালা, কি হলো কিছুই তো বুঝলাম না। যাই হোক, এখন বাসা যাই, অনেক ক্লান্ত। তার সবাইকে নিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে পড়ি। আর বের হওয়ার সময় আমি বাকি ছেলেদের বলে আসি লাশগুলো সরিয়ে ফেলতে। বাসায় এসে ফ্রেশ হয়ে কিছু খেয়ে দিয়ে চলে গেলাম রুমে। কিছুক্ষণ পর আইসেও আসে, এসে শুয়ে পড়ে আমার পাশে। আজ অনেক ধকল গেছে তাই না? আর বলিও না, উফ, এসবের শেষ নেই। মাফিয়ার রাজা বলে কথা, ধকল তো থাকবেই। দূর, ঘুমাতো। হুম। তারপর আয়সা আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। আমিও কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। সকালে আয়সার ডাকে ঘুম ভাঙে। ও আমাকে ডেকে নিচে চলে যায়। আমি উঠে ফ্রেশ হয়ে নিচে যাই। গিয়ে দেখি আরমান আর ফাইজা একসাথে বসে আছে। ঘটনা কি কিছুই তো বুঝলাম না। কাল এরা আলাদা ছিল, আর আজ দুজন সোফায় বসে রোমান্স করছে। তাই কাছে গেলাম, কিরে শালা, তোর দ্বারা না এসব হয় না? এখন এগুলা কি? সেটা তুই বুঝবি না। আসলে কাল সেই রকমই একটা ডোজ পাইছি। মানে? মনে হয় এই হারামি কাল রাতে কাজ সেরে ফেলছে। পিছন থেকে সুজয় কথাটা বলে, কি কাজ রে? ওই যে ওইটা, যেটা আমি আর তুই আয়েশা ভাবি আর রিমির সাথে সেরেছিলাম। ও, মানে এই হারামি আমাদের মতো বিয়ের আগে বাসরাত করে ফেলছে। হুম। ওই শালা চুপ কর, লজ্জা করে না বলতে? এ করার সময় লজ্জা নাই, এখন আসে লজ্জার জ্ঞান দিতে। ভাই মান সম্মান খাইস না প্লিজ। শালার কোন দুঃখে যে শালারে ওই কথাটা বলতে গেলাম। আচ্ছা আচ্ছা, বাদ দে, চল নাস্তা করে নেই। আমাদের শেষ, তুই যা। ওকে। তারপর আমি চলে যাই নাস্তা করতে। নাস্তা করে এসে বসলাম সবার সাথে। বসে বসে সবাই গল্প করতে লাগলাম।